স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল এবং এটা একটা কমপ্লিট ম্যারাথন সেশন যেটা আমরা বানিয়েছি প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য। এই একটা ভিডিওর মধ্যে আমরা কভার করেছি ইন্টারভিউ আসতে পারে এমন প্রায় সব ধরনের প্রশ্ন এবং উত্তর, যেখানে প্রায় 300টার মতো প্রশ্ন এবং উত্তর আমরা এই কমপ্লিট ভিডিওতে আলোচনা করেছি। তো যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন বুঝতে সুবিধা হয়, এর জন্য আমরা এই ভিডিওটাকে টোটাল 5টা আলাদা আলাদা চ্যাপ্টারে কিংবা অধ্যায়ে ভাগ করে ফেলেছি। এখন আমি সংক্ষেপে এই কিছু কথাগুলো বলছি, একটু ভালোভাবে শুনবে। এই 5টা চ্যাপ্টারে ঠিক কী কী ধরনের প্রশ্ন থাকছে এই জিনিসগুলো কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, তাহলে টাইম লাইনটা একবার দেখে নিবে। সবাই ডিসক্রিপশনে যাবে, তাহলে 5টা চ্যাপ্টারের টাইম লাইন কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। যেমন প্রথম চ্যাপ্টারে আমরা যে বিষয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে মাস্ট আর আস্ক কোশ্চেন, যেগুলো যেগুলো ব্যক্তিগত পরিচয় এবং ব্যক্তিগত মোটিভেশনের উপর যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হবে সেগুলো। দ্বিতীয় চ্যাপ্টারে চাইল্ড সাইকোলজি এবং চাইল্ড পেডাগজি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। তৃতীয় চ্যাপ্টারে যেটা আমাদের আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর। এই বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তরের মধ্যে 4টে বিষয় আছে: বাংলা, ইংরেজি, গণিত এবং ইভিএস। এরপরে আমরা 4 নম্বর চ্যাপ্টারে যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে। যে ক্লাসরুম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে একটা টিচার স্কুলে থাকাকালীন অবস্থায় কি কি পরিস্থিতির উপরে আরো ফেস করতে পারে, এক কথায় সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর আমরা এই 4 নম্বর চ্যাপ্টারে আলোচনা করেছি। এবং এরপরে লাস্ট চ্যাপ্টার যেটা আমরা আলোচনা করেছি, চ্যাপ্টার নম্বর 5, যেখানে বিভিন্ন আইন, বিভিন্ন স্কিম সমূহ, কারেন্ট অ্যাফেয়ার্স, পলিসিস, এগুলো আমরা সম্পূর্ণ, বিভিন্ন পোর্টাল, এগুলো সম্পূর্ণ আমরা চ্যাপ্টার নম্বর 5-এ আলোচনা করেছি। তো সবাইকে একটাই অনুরোধ যে ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমাদের ইন্টারভিউতে আলাদা আলাদা প্রশ্ন মানে আসতে পারে। তো তোমরা সবাই ভালোভাবে ভিডিওটা দেখো। ধন্যবাদ। তো এটা আমাদের আজকের প্রথম সেট হতে যাচ্ছে, যেখানে আমরা এটা মূল প্রতিপাদ্য বিষয় যেটা শুরু করব নিজের ব্যক্তিগত পরিচয় এবং আপনার যে প্রাইমারি শিক্ষক হওয়ার যে ইচ্ছা, মোটিভেশন, সেইগুলো নিয়ে। তো চ্যাপ্টার ওয়ানে এই বিষয়গুলোই থাকবে। তো এই নিয়ে আমাদের কাছে মোটামুটি 27 থেকে 28টা প্রশ্ন আছে, যেখানে আপনার বিষয়ে, আপনার ইচ্ছার বিষয় নিয়ে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে সেইগুলো নিয়ে। তো চলুন তাহলে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা আপনাকে জিজ্ঞেস করবো অবভিয়াসলি, নিজের সম্পর্কে কিছু বলুন, কিংবা ইংরেজিতে সেটা হতে হতে পারে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো আপনারা শুরু করবেন প্রথমে আপনার নাম দিয়ে। এইভাবে বলবেন, আমার নাম যেটা আছে সেটা, দেন আমি এই জেলা থেকে এসেছি, এবং আমি, আপনি যদি গ্র্যাজুয়েট থাকেন, আপনার কাছে যদি স্নাতক ডিগ্রি থাকে তাহলে বলবেন স্নাতকের ব্যাপারে, যদি না থাকে তাহলে আপনি বলবেন আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথা থেকে দিয়েছি, এই বিষয়গুলো বলবেন। দেন আপনি বলবেন আমি এবং প্রাইমারি শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেছি কোন কলেজ থেকে, সেটা আপনারা মেনশন করে দেবেন। দেন ছোটদের সঙ্গে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই জন্যই আমি একজন প্রাইমারি শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। এইভাবে প্রথম প্রশ্নের ইন্ট্রোডিউসটা আপনি নিজেভাবে করবেন। ফর এক্সাম্পল, মনে করুন আমার নাম রাহুল, তো আমি এই বিষয়ে পুরো ক্লিয়ারভাবে আমি একটা আপনাদের ইন্ট্রোডিউসটা করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমার নাম রাহুল, আমি কলকাতা থেকে এসেছি এবং আমি আমি আমার স্নাতক পদার্থবিদ্যা বিষয়ে এর ইউনিভার্সিটি থেকে করেছি, এবং আমি আমার প্রাইমারি প্রশিক্ষণের জন্য আমি ডিএলএড প্রশিক্ষণ নিয়েছি এই কলেজ থেকে, এবং আমাকে ছোটদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে, এবং আমি একজন সংবেদনশীল শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই। এইভাবে আপনারা নিজের ইন্ট্রোডাকশনটা দেবেন। যাই হোক, পরবর্তী প্রশ্ন, আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান? এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, যেটা ইন্টারভিউর অবভিয়াসলি আস্ক করে। দেন এর উত্তরটা আপনি এইভাবে দিতে পারেন, প্রাইমারি স্তরই শিশুর জীবনের ভিত্তি, এবং এই সময়েই তার চিন্তা ভাবনা, আচরণ ও শেখার আগ্রহ তৈরি হয়। দেন আমি বিশ্বাস করি এই স্তরে সঠিক দিক নির্দেশনা দিলে একটি শিশুর ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে ওঠে, তাই আমি প্রাইমারি শিক্ষক হতে চাই। এইভাবে আপনারা উত্তরটি বলবেন। পরবর্তী প্রশ্ন, আপনার মতে একজন আদর্শ প্রাইমারি শিক্ষকের গুণ কি কি? তো আপনি বলবেন একজন আদর্শ প্রাইমারি শিক্ষক হবেন ধৈর্যশীল, সহানুভূতিশীল,
শিশুদের মন বোঝার ক্ষমতা সম্পন্ন এবং দায়িত্বশীল। তিনি শুধু পাঠ্য বই শেখাবেন না, বরং শিশুর চরিত্র গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এইভাবে আপনারা এই প্রশ্নের উত্তরটি দেবেন। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি শিক্ষার গুরুত্ব কি? তো প্রাইমারি শিক্ষা শিশুর মৌলিক দক্ষতা যেমন পড়া, লেখা, গান ও সামাজিক আচরণ গড়ে তোলে। এই স্তর দুর্বল হলে পরবর্তী শিক্ষা স্তরেও সমস্যা দেখা দেয়। তাই প্রাইমারি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, আপনি কিভাবে একটি ক্লাস আকর্ষণীয় করে তুলবেন? এর উত্তর, আমি গল্প, উদাহরণ, ছবি, প্রশ্ন উত্তর ও কার্যকলাপের মাধ্যমে পাঠদান করব। শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করে শেখালে তাদের আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করে আমি তাদের আকর্ষণীয় করে তুলব। পরবর্তী প্রশ্ন, কোনো ছাত্র পড়াশোনায় দুর্বল হলে আপনি কি করবেন? এর উত্তর, প্রথমে তো প্রথমত আমি তার কারণ কিংবা তার সমস্যার কারণ জানার চেষ্টা করব। তারপর সহজ ভাষায় ধাপে ধাপে বুঝিয়ে দেব এবং প্রয়োজন হলে তাকে আমি অতিরিক্ত সময় দেব। শিশুকে কখনো ভয় দেখাবো না কিংবা অপমান আমি করব না। 7 নম্বর প্রশ্ন, শাসন ও শৃঙ্খলা আপনি কিভাবে বজায় রাখবেন? উত্তর, আমি ভয় দেখিয়ে নয়, ভালোবাসা ও নিয়মের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখব। স্পষ্ট নিয়ম তৈরি করব এবং সকল ছাত্রকে তা মেনে চলতে উৎসাহিত করব। শিশুরা যদি ক্লাসে কথা বলে বা মনোযোগ না দেয়, তখন আপনি কি করবেন? এর উত্তর, আমি পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনব। প্রশ্ন করব বা ছোট কার্যকলাপ করব, যা শিশুকে দোষ না দিয়ে নিজের শিক্ষণ পদ্ধতি উন্নত করব। 9 প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি? উত্তর, শিশুকে নিরাপদ পরিবেশে শেখার সুযোগ দেওয়া, তার আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাইমারি শিক্ষক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকের মধ্যে পার্থক্য কি? উত্তর হচ্ছে, প্রাইমারি শিক্ষক শিশুর ভিত্তি তৈরি করেন আর উচ্চ মাধ্যমিক শিক্ষক বিষয়ভিত্তিক জ্ঞান গভীর করেন। প্রাইমারি স্তরে আবেগ ও আচরণ বেশি গুরুত্বপূর্ণ হয়। এটাই হচ্ছে এই দুটো স্তরের মধ্যে পার্থক্য। আপনার শক্তি কি? তো বিভিন্ন জনের শক্তি বিভিন্ন প্রকারের হতে পারে, তবে একটা বেসিক উত্তর যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে, আপনারা বলতে পারেন, আমি ধৈর্যশীল, সময়ানুবর্তী এবং শিশুদের সঙ্গে সহজে মিশতে পারি। নতুন বিষয় শেখাতে আমি সবসময় প্রস্তুত। এটাই হচ্ছে আমার শক্তি। আপনার দুর্বলতা কি? আপনার 11 নম্বরের চাইতে 12 নম্বর প্রশ্নটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এটা অনেক জায়গাতেই জিজ্ঞেস করা হয় যে আপনার দুর্বলতাটা কি। তো উত্তর দেবেন, আমি কোনো কাজ নিখুঁত করতে গিয়ে মাঝে মাঝে বেশি সময় নিয়ে ফেলি, তবে এখন আমি আমি সময় ব্যবস্থাপনার উপর কাজ করছি। এইভাবে আপনি একটা যুক্তি দেখাতে পারেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক হিসেবে প্রযুক্তির ভূমিকা কি? প্রযুক্তি মিন্স টেকনোলজি। তো উত্তর দেবেন, প্রযুক্তি শেখাকে সহজ ও আকর্ষণীয় করে তোলে, তবে প্রাইমারি স্তরে প্রযুক্তি সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত, বিকল্প হিসেবে না। এইভাবে আপনি উত্তর দেবেন। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন? শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে যে শিক্ষায় শিশুর আগ্রহ, ক্ষমতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়, সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। 15 নম্বর প্রশ্ন, আপনি কিভাবে দুর্বল ও মেধাবী ছাত্রদের একসঙ্গে সামলাবেন? এর উত্তর, আমি ভিন্ন ভিন্ন কার্যকলাপ দেব, যাতে সবাই নিজের স্তর অনুযায়ী শিখতে পারে। কাউকে আমি অবহেলা করব না। এইভাবে আমি দুর্বল এবং মেধাবী দুই ছাত্রদেরই একসঙ্গে আমি নিয়ে চলব। শিক্ষক হিসেবে আপনি কিভাবে অভিভাবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন? উত্তর, আমি নিয়মিত অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখব, শিশুর অগ্রগতি ও সমস্যার কথা তাদের জানাবো এবং অভিভাবকদেরও মতামত আমি শুনবো। এইভাবেই আমি অভিভাবকের সঙ্গে সম্পর্ক বজায় রাখব। বিদ্যালয়ে সহশিক্ষামূলক কার্যকলাপের গুরুত্ব কি? উত্তর, সহশিক্ষামূলক কার্যকলাপ শিশুর মানসিক ও সামাজিক বিকাশে সাহায্য করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। এইভাবেই আমাদের এই ম্যারাথন সেশনের মধ্যে আমরা এখন চ্যাপ্টার 2 শুরু করব। যে চ্যাপ্টার 2 এর মধ্যে হচ্ছে আমাদের শিশু মনোবিজ্ঞান এবং শিক্ষণ পদ্ধতি এবং পেডাগজি সম্বন্ধীয় আমাদের কাছে প্রশ্ন আছে এই পার্টে। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের যেটা আছে এখানে, সেটা হচ্ছে শিশু মনোবিজ্ঞান বলতে কি বোঝায়?
উত্তর হচ্ছে শিশু মনোবিজ্ঞান হলো শিশুর মানসিক বিকাশ, আচরণ, আবেগ, শিশুর শেখার ধরন ও সমস্যাগুলি বৈজ্ঞানিকভাবে বোঝার প্রক্রিয়া। শিক্ষক যখন শিশু মন বুঝতে পারেন, তাহলে শিক্ষাদান অনেক সহজ এবং কার্যকর হয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে শিশু মনোবিজ্ঞান। দ্বিতীয় প্রশ্ন, প্রাইমারি স্তরে শিশু মনোবিজ্ঞানের গুরুত্ব কী? তো প্রাইমারি স্তরে শিশু মনোবিজ্ঞানের গুরুত্ব হচ্ছে, এই স্তরে শিশু দ্রুত মানসিক ও আবেগগত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। শিশু মনোবিজ্ঞান জানলে শিক্ষক শিশুর ভয়, আগ্রহ, দুর্বলতা এবং ক্ষমতা বুঝতে পারেন, এবং যার ফলে পড়ানো অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে, শিশুদের শেখার গতি কেন আলাদা আলাদা হয়? উত্তর, কারণ প্রতিটি শিশুর বুদ্ধিমত্তা, পরিবেশ, পারিবারিক অবস্থা এবং আগ্রহ আলাদা আলাদা। তাই সকল শিশুর শেখার গতি একরকম হয় না, বরং আলাদা আলাদা হয়। পরের প্রশ্ন, ধীর গতির শিক্ষার্থী বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে, যে শিশু সাধারণ শিক্ষার্থীদের তুলনায় ধীরে ধীরে শেখে, কিন্তু বিশেষ কোনো মানসিক প্রতিবন্ধকতা নেই, তাকে ধীর গতির শিক্ষা বলা হয়। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন, কাউকে আপনি 10 × 5 গুণ করতে দিলেন, বাকি সকল শিশুরা হয়তো সেটাকে 1 মিনিটে করে দিতে পারে, কিন্তু ক্লাসে এমন একটা শিশু আছে যে সেই একই অঙ্কটাকে সমাধান করতে হয়তো তার 3 মিনিট কিংবা 2 মিনিট সময় লাগছে, তাহলে সেই শিক্ষার্থীকে আপনি ধীর গতির শিক্ষার্থী বলবেন। পরবর্তী প্রশ্ন, ধীর গতির শিক্ষার্থীদের আপনি কিভাবে সাহায্য করবেন? উত্তর, সহজ ভাষা ব্যবহার, পুনরাবৃত্তি এবং অতিরিক্ত সময় দেওয়া ও উৎসাহ প্রদানের মাধ্যমে ধীর গতির শিক্ষার্থীদের সাহায্য করা যায়। মেধাবী শিশু বলতে কি বোঝায়? ঠিক যেমন ধীরগতি শিক্ষার্থী, তার অপোজিট হচ্ছে, তার বিপরীত হচ্ছে মেধাবী শিশু। তো যে শিশু দ্রুত শেখে, নতুন ধারণা সহজে বুঝতে পারে এবং সৃজনশীল চিন্তা করে, তাকে মেধাবী শিশু বলা হয়। মেধাবী ও দুর্বল ছাত্রকে একসঙ্গে কিভাবে সামলাবেন? উত্তর, ভিন্ন স্তরের কাজ দিয়ে সবাইকে শেখার সুযোগ দেওয়া উচিত। যেমন যে মেধাবী, তাকে মেধাবীর মতো কিছু কাজ, এবং যে দুর্বল, সে কিভাবে সেই মেধাবীর দিকে এগোতে পারবে, তাকে সেই ধরনের কাজ দিয়ে একসঙ্গে আমরা সামলাতে পারবো পুরো ক্লাসটাকে। পরের প্রশ্ন, শিশুর আবেগগত বিকাশ বলতে কি বোঝায়? তো শিশু কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করে, অন্যের অনুভূতি বোঝে, এই বিষয়টাই হচ্ছে শিশুর আবেগগত বিকাশ। প্রাইমারি স্তরে আবেগগত বিকাশ কেন জরুরি? উত্তর, কারণ আবেগগতভাবে স্থিতিশীল শিশু ভালোভাবে শিখতে পারে এবং সামাজিক আচরণ গড়ে তোলে। এই জন্যই আবেগগত বিকাশ খুব জরুরি। এই অধ্যায়ের 10ম প্রশ্ন, শিশুর ভয় কিভাবে দূর করবেন? উত্তর, ভালোবাসা, উৎসাহ, নিরাপদ পরিবেশ ও ইতিবাচক আচরণের মাধ্যমে শিশুর ভয় দূর করা যায়। 11 নম্বর প্রশ্ন, শিশু যদি বারবার ভুল করে, তখন কি করবেন? উত্তর, ভুলকে শেখার অংশ হিসেবে নিতে হবে এবং ধৈর্য ধরে সংশোধনের সুযোগ দিতে হবে। পরের প্রশ্ন, শাস্তি কি শিশুর শেখার জন্য প্রয়োজন? তো উত্তর হচ্ছে না, শারীরিক বা মানসিক শাস্তি কখনোই প্রয়োজন নয়। ইতিবাচক শাসনই একটা শিশুর শিক্ষার জন্য সবচেয়ে বেশি কার্যকর। পরের প্রশ্ন, পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? তো ভালো কাজের জন্য প্রশংসা বা উৎসাহ দেওয়াকেই পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়। পরের প্রশ্ন, শিশুর আত্মবিশ্বাস কিভাবে গড়ে তুলবেন? তো শিশুকে ছোট ছোট সাফল্যের জন্য স্বীকৃতি দিয়ে এবং ভুল করলে তার উপর ভরসা দিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলা যায়। এইভাবেই শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব। শিশু কেন স্কুলে অনীহা দেখায়, স্কুলে যেতে ভালোবাসে না কেন? এক কথায় তার উত্তর, ভয়, চাপ, বোঝার অসুবিধা বা পারিবারিক সমস্যার কারণে শিশু স্কুলে অনীহা দেখাতে পারে। এইগুলোর কারণেই শিশু স্কুলে অনীহা দেখায়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, শেখা বলতে কি বোঝায়, লার্নিং বলতে কি বোঝায়? তো শেখা হলো আচরণ, জ্ঞান বা দক্ষতার স্থায়ী পরিবর্তন। সেই স্থায়ী পরিবর্তনকে আমরা লার্নিং বলি কিংবা শিক্ষা বলি। 17 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্তরে শেখার বৈশিষ্ট্য কি?
প্রাইমারি স্তরে শেখার মূল বৈশিষ্ট্যগুলো হলো, এই স্তরে খেলা হয় অনুকরণ এবং অভিজ্ঞতার মাধ্যমে। তো এই হচ্ছে প্রাইমারি স্তরে লার্নিং এর বৈশিষ্ট্য। 18 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশের প্রধান দিকগুলি কি কি? তো এখানে আমরা চারটা দিক আলোচনা করব শিশুর বিকাশের। 1 নম্বর হচ্ছে শারীরিক, দ্বিতীয় হচ্ছে মানসিক, তৃতীয় হচ্ছে আবেগগত এবং চতুর্থ হচ্ছে সামাজিক বিকাশ। বিকাশের এই চারটি প্রধান দিক আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন, খেলার মাধ্যমে শেখার গুরুত্ব কি? তো খেলার মাধ্যমে শেখা শিশুর আগ্রহ বাড়ায় এবং শিক্ষাটা অনেক সহজ হয়ে যায়। এটাই হচ্ছে খেলার গুরুত্ব বলা যায়। অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা কি? তো অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, শব্দ দেখে বুঝতে পারছেন অভিজ্ঞতা সেই শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে। তো নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখাকে বলা হয় অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। ফর এক্সাম্পল, আপনি শিক্ষকের সঙ্গে কি ধরনের আচরণ করবেন, এটা আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেটাও একটা শিক্ষা, সেটাকে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা বলা হয়। পেডাগজি বলতে কি বোঝায়? হোয়াট ইজ পেডাগজি কিংবা চাইল্ড পেডাগজি? তো পেডাগজি হলো শেখানোর বিজ্ঞান ও কৌশল। একজন শিক্ষক তার শিশুকে কিংবা তার ছাত্রকে কিভাবে শেখাবেন, কোন কোন পদ্ধতিতে শেখাতে পারেন, শিশুর মন কিভাবে কাজ করে, এইগুলো নিয়ে সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে পেডাগজি। আপনারা শর্টে মনে রাখবেন, পেডাগজি হলো বিজ্ঞান এবং কৌশল। 22 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি? তো শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে শিশুর আগ্রহ, প্রয়োজন এবং ক্ষমতা, এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া। এটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। 23 নম্বর, শিক্ষক কেন্দ্রিক ও শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে পার্থক্য কি? দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক এবং একটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। তো নিচে একটা ছোট এক্সাম্পল দেওয়া আছে, মানে উত্তর দেওয়া আছে, আপনারা দেখবেন। শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হচ্ছে প্রধান। ভালোভাবে মনে রাখবেন, শিক্ষক কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হচ্ছেন প্রধান, কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষায় শিশু সক্রিয় অংশগ্রহণকারী। এটাই হচ্ছে পার্থক্য। শিশু সেখানে অংশগ্রহণ করে কিন্তু শিক্ষক হচ্ছে সেখানে প্রধান। এটাই হচ্ছে মূল পার্থক্য। কার্যকলাপ ভিত্তিক শিক্ষা কি? তো যেখানে শিশু নিজে কাজ করে শেখে সেটাই হচ্ছে কার্যকলাপ ভিত্তিক শিক্ষা। ফর এক্সাম্পল, আপনি কোনো ড্রয়িং করতে দিলেন একটা শিশুকে, সে কোনো কিছু আঁকলো, সেই যে একটা কার্যকলাপ হলো, সেখান থেকে সে কি শিখলো, সেটাই হচ্ছে কার্যকলাপ ভিত্তিক শিক্ষা। পরবর্তী প্রশ্ন, পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান কেন জরুরি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে, পরিকল্পনা থাকলে পাঠদান সুশৃঙ্খল এবং লক্ষ্য ভিত্তিক হয়। এটা একজন শিক্ষকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনি বুঝতে পারেন যে তার লেসনে কতটা পড়ানো বাকি আছে, কতটা পড়াতে হবে। এই জন্য শিক্ষকদের জন্য এই বিষয়টা খুব জরুরি। 26 নম্বর প্রশ্ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কি? যেটাকে সিসিই বলা হয়। তো শিক্ষার্থীর ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন পদ্ধতিকেই সিসিই বলা হয়, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 27 নম্বর প্রশ্ন, মূল্যায়নের উদ্দেশ্য কি? তো মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতি বোঝা এবং দ্বিতীয় হচ্ছে সেই শিক্ষাকে উন্নতি করা। এক কথায়, ফর এক্সাম্পল, কোনো শিক্ষক শেখাচ্ছেন, সে নিজের টিচিং মেথডকেও উন্নত করবেন এবং শিক্ষার্থীর কোন জায়গায় খামতি দেখা যাচ্ছে সেই খামতিকে পূরণ করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে মূল্যায়নের মূল উদ্দেশ্য। 28 নম্বর প্রশ্ন, মুখস্থ মুখস্থ শিক্ষা কেন ক্ষতিকর? তো উত্তর, কারণ এতে চিন্তা শক্তি এবং বোঝার ক্ষমতা কমে যায়। একটা শিশু, একটা শিক্ষার্থী চিন্তা ভাবনা অতটা করতে পারে না যদি সে সেই বিষয়টাকে মুখস্থ করার দিকে ধ্যান দিয়ে থাকে। এই জন্যই মুখস্থ বিদ্যা ক্ষতিকর। 29 নম্বর, প্রাইমারি স্তরে মাতৃভাষার গুরুত্ব কি? তো মাতৃভাষা শেখা শিশুদের জন্য সহজ এবং কার্যকর। এই জন্যই মাতৃভাষা প্রাইমারি স্তরে মাতৃভাষাতেই তাদের বিষয়গুলো পড়ানো হয়। ফর এক্সাম্পল, গণিত, পরিবেশ, বাংলা ইত্যাদি। 30 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন কি? দুটো হয়, একটা ইনক্লুসিভ এডুকেশন, একটা হচ্ছে এক্সক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে লোগো, সেই লোগোতেও কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের একটা থিম দেওয়া রয়েছে। তো আপনারা দেখবেন। তো সেই শিক্ষাটা কি? উত্তর হচ্ছে, যেখানে সব শিশু, স্বাভাবিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু একসঙ্গে শেখে।
স্বাভাবিক মানে স্বাভাবিক, এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানে হচ্ছে যারা ফর এক্সাম্পল পিডি, যারা ডিসেবলড কিংবা আরো বিভিন্ন ধরনের, তারা সবাই একসঙ্গে একই ক্লাসে শেখে। এটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক কিভাবে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন? উত্তর হচ্ছে সহানুভূতি দিয়ে, সমান সুযোগ দিয়ে এবং সবাইকে সহযোগিতার মাধ্যমে। এই তিনটি কাজের মাধ্যমে শিক্ষক অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি শিক্ষক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে শিশুর প্রতি ভালোবাসা এবং ধৈর্য রাখা একজন শিক্ষকের খুবই জরুরি। পরবর্তী প্রশ্ন, ভালো শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? ভালো শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষণ পদ্ধতি হবে সহজ, শিক্ষণ পদ্ধতিটা হবে বিশেষ আকর্ষণীয়, এবং যেই পদ্ধতির মাধ্যমে শিশু অনেক কিছু শিখতে পারবে, যেটা হবে শিশু কেন্দ্রিক। এই তিনটে হচ্ছে মূল বৈশিষ্ট্য শিক্ষণ পদ্ধতির, ভালো শিক্ষণ পদ্ধতির। 34 নম্বর প্রশ্ন, শিক্ষকের ভূমিকা কি? জ্ঞানদাতা নাকি পথ প্রদর্শক? তাহলে এখানে মনে রাখবে, প্রাইমারি স্তরে হচ্ছে শিক্ষক একজন পথ প্রদর্শক, কিন্তু আগে গিয়ে এই শিক্ষকের কাজই হবে কিন্তু জ্ঞানদাতা। তো এই শিক্ষণটাই যখন কলেজ লেভেলে চলে যাবে তখন সেটা হয়ে যাবে জ্ঞানদাতা, এবং প্রাইমারি স্তরে এটা হচ্ছে পথ প্রদর্শক। পরবর্তী প্রশ্ন, শিশুকে শিখতে অনুপ্রাণিত করবেন কিভাবে? উত্তর, শিশুর প্রশংসা করে, আর তাকে আগ্রহপূর্ণ পাঠদান দিয়ে এবং ইতিবাচক পরিবেশের মাধ্যমে আমি তাকে অনুপ্রাণিত করব। পরবর্তী প্রশ্ন, শিশু মনস্তত্ত্বের জনক কাকে বলা হয়? ফাদার অফ চাইল্ড সাইকোলজি। তো এর উত্তর হচ্ছে জিন পিয়াজে। আপনারা ইংরেজির স্পেলিংটা মনে রেখে যাবেন, PIAGET, পিয়াজে। পরবর্তী প্রশ্ন, শিখনের ক্ষেত্রে LSRW দক্ষটির ক্রমটি কি? তো LSRW প্রত্যেকটার আপনারা আগে পুরো নামটা জানবেন। L ফর লিসনিং, S ফর স্পিকিং, R ফর রিডিং এবং W ফর রাইটিং হয়। এবং এখানে যে দক্ষতার ক্রমটি সেটা ঠিক একইভাবে হবে LSRW হিসেবে। যেমন একটা বাচ্চা প্রথমে লিসেন করতে শিখবে, L ফর লিসেনিং, দেন সে সেই শোনা কথাটিকে বলতে শিখবে, স্পিকিং। দ্বিতীয় ক্রমে আসবে স্পিকিং, দেন 3 নম্বর আসবে রিডিং। সে যখন শোনা এবং বলা শিখে যাবে দেন সে পড়তে শুরু করবে, অ্যান্ড দেন শেষে সে শিখবে রাইটিং, লিখতে। এই হচ্ছে দক্ষতার ক্রম। পরবর্তী প্রশ্ন, কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক কে? তো কিন্ডার গার্ডেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রেডরিক ফ্রয়েবেল। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেডরিক ফ্রয়েবেল, স্পেলিংটা আপনারা দেখে যাবেন, FRIEDRICH, ফ্রেডরিক, অ্যান্ড ফ্রয়েবেলের স্পেলিংটা হচ্ছে FROEBEL। পরবর্তী প্রশ্ন, বাল সংসদ কিংবা যেটা শিশু সংসদ বলা হয় সেটা কি? তো এর উত্তর, স্কুলে শিশুদের নিয়ে গঠিত একটি ছোট ছোট মন্ত্রিসভা, যেমন সেখানে স্বাস্থ্যমন্ত্রী থাকে, শিক্ষামন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে, ইত্যাদি ইত্যাদি। তা এবং যা তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ববোধ গড়ে তোলে। এই যে একটা ছোট্ট একটা মন্ত্রিসভা গঠন, সেটাকে এক কথায় শিশু সংসদ, কিংবা যেটাকে ইংরেজি তো না, হিন্দিতে সাধারণত সেটাকে বাল সংসদ বলা হয়। 40 নম্বর প্রশ্ন, আইকিউ পরিমাপের সূত্রটি কি? তো আইকিউ এর পুরো নাম হচ্ছে, প্রথম কথা, ইন্টেলিজেন্স কোশেন্ট, এবং এর সূত্রটা হচ্ছে আইকিউ সমান সমান মানসিক বয়স ডিভাইডেড বাই প্রকৃত বয়স গুণিত 100। তো জিনিসটা মনে রাখবেন, একটা বাচ্চার কিংবা যে কোনো ব্যক্তির হতে পারে সেটা, সেই ব্যক্তির মানসিক বয়স কত ডিভাইডেড বাই তার প্রকৃত বয়স কত গুণিত 100, এটা হচ্ছে আইকিউ পরিমাপের সূত্র। পরবর্তী প্রশ্ন, শৈশবকালকে কেন ঝড়ঝাপটার কাল বলা হয়? উত্তর, মনোবিজ্ঞানী স্ট্যানলি হলের মতে কৈশোর বা বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে কিশোর কিশোরীরা প্রবল মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়। এই জন্যই শৈশবকালকে ঝড়ঝাপটার কাল বলা হয়। 42 নম্বর প্রশ্ন, বংশগতি ও পরিবেশের মধ্যে সম্পর্কটি কি? বংশগতির ইংরেজি হচ্ছে হেরিডিটি এবং পরিবেশের ইংরেজি হচ্ছে এনভায়রনমেন্ট। তো আপনারা নিচের সূত্রটি দেখতে পারেন, ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, তো বিকাশ সমান সমান বংশগতি গুণিত পরিবেশ, এটা হচ্ছে সূত্র। তো বিকাশ সমান হবে হেরিডিটি মানে বংশগতি গুণিত পরিবেশ, যে এই যে স্টার মার্ক দেওয়া আছে, স্টার মার্কের মিনিং হচ্ছে সেটা গুণিত, আপনারা একটু লক্ষ্য করবেন এখানে। তো শিশুর বিকাশ হলো এক কথায় বংশগতি এবং পরিবেশের গুণফল। পরবর্তী প্রশ্ন, ম্যাচুরেশন কিংবা পরিণমন বলতে কি বোঝেন? কোনো বিশেষ প্রশিক্ষণ ছাড়াই বয়স বাড়ার সাথে
শিশুর মধ্যে যে স্বাভাবিক পরিবর্তন আসে তাকেই বলা হয় পরিণমন, যাকে ইংরেজিতে ম্যাচুরেশন বলে। আমরা ম্যাচুরিটির নিয়ে কথা বলি, সেখান থেকে এই ম্যাচুরেশন কথাটি এসেছে। 44 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির মতে স্ক্যাফোল্ডিং কি? তো স্ক্যাফোল্ডিং হচ্ছে শিখনের সময় শিক্ষক বা বড়দের কাছ থেকে শিশু যে অস্থায়ী সাহায্য পায়, যার মাধ্যমে সে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারে, তাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা শিশুকে আহ, 3টে সংখ্যার গুণ করতে দিয়েছেন। ফর এক্সাম্পল, আপনি গুণ করতে দিয়েছেন 112 গুণিত 113। তো এখানে আপনি যে একটা ছোট ছোট নামটা যদি বলে দেন যে 2 গুণিত 3 কত হয়, সেই যে একটা আপনি সাহায্য করলেন, অস্থায়ী সাহায্য, সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। পরবর্তী প্রশ্ন, থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্র কি কি? তো প্রধান 3টি সূত্র হচ্ছে, প্রথম হচ্ছে প্রস্তুতির সূত্র, দ্বিতীয় হচ্ছে অনুশীলনের সূত্র, এবং তৃতীয় হচ্ছে ফল লাভের সূত্র। এই 3টে হচ্ছে থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্র। পরবর্তী প্রশ্ন, অপারেন্ট কন্ডিশনিং কিংবা সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে? তো এই তত্ত্বের প্রবক্তা হচ্ছেন বি.এফ. স্কিনার, এবং তত্ত্বটির নাম মনে রাখবেন অপারেন্ট কন্ডিশনিং কিংবা সক্রিয় অনুবর্তন। পরবর্তী প্রশ্ন, ডিসলেক্সিয়া কি? একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে, এটি একটি পঠনগত অক্ষমতা যেখানে শিশু শব্দ বা অক্ষর চিনতে ও পড়তে অসুবিধা বোধ করে। ফর এক্সাম্পল, লেখা আছে আপেল, সেখানে আ এবং আহ, অয়ে আকার এবং পয়ে যে একার, সেই কথাটি সে চিনতে পারে না কিংবা বুঝতে পারে না কিংবা অসুবিধা বোধ করে। এই ধরনের যদি তার অসুবিধা হয়, তাহলে তার মানে সেই শিশুটির ডিসলেক্সিয়া আছে। ঠিক এরপরে আর একটা হয়, সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়া কি? তো ডিসক্যালকুলিয়া হচ্ছে ক্যালকুলেশন থেকে ক্যালকুলিয়া, বুঝতে পারছেন? সেই ক্যালকুলিয়া মিনস এটি গণিতগত সংক্রান্ত অক্ষমতা, যেমন যেখানে শিশু সংখ্যা বা গাণিতিক হিসেব বুঝতে পারে না, সেটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। পরবর্তী প্রশ্ন, পিছিয়ে পড়া শিশুদের জন্য কোন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়? সাধারণত ক্লাসে, ফর এক্সাম্পল ধরে নিন 50 জন আছে ছাত্র শিক্ষার্থী, তার মধ্যে থেকে 5 জন কিংবা 10 জন পিছিয়ে যাচ্ছে পড়াশোনা, তারা ধীর গতিতে করতে পারছে, তাহলে তাদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়? তো এর জন্যই আমাদের আমরা যে ব্যবস্থাটা নিই স্কুলে, সেটা হচ্ছে রেমিডিয়াল টিচিং কিংবা প্রতিকারমূলক শিক্ষণ, যেটা সাধারণত ক্লাসের শেষে সে বাকি ছাত্রদের নিয়ে, বাকি শিক্ষার্থীদের নিয়ে আমরা শিক্ষাদান করি, এটাকে বলা হয় রেমিডিয়াল টিচিং। 50 নম্বর প্রশ্ন, আরোহী পদ্ধতি কিংবা ইন্ডাকটিভ মেথড কি? তো ইন্ডাকটিভ মেথড হচ্ছে বিশেষ বিশেষ উদাহরণ থেকে সাধারণ সূত্রের দিকে যাওয়ার পদ্ধতিকে বলা হয় আরোহী পদ্ধতি কিংবা ইন্ডাকটিভ মেথড। যেমন আপনি বাইরের কোনো এক্সাম্পল দিলেন, সূর্য, পৃথিবী, যদি পৃথিবী সম্বন্ধে বোঝান এবং বাইরের পৃথিবীর উদাহরণ দিয়ে তারপরে আপনি বইয়ের মধ্যে এলেন, তাহলে এই পদ্ধতিটাকে বলবে আরোহী পদ্ধতি। ঠিক একইভাবে অবরোহী পদ্ধতি কি? তাহলে ঠিক এর উল্টো, আপনি প্রথমে সূত্র বোঝাবেন সাধারণ, তারপরে আপনি বাইরের উদাহরণ দেবেন। সাধারণ সূত্র থেকে বাইরের উদাহরণ দেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হয় অবরোহী পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা কিংবা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি? তো এর উত্তর, যে শিক্ষা ব্যবস্থায় শিশুর রুচি, সামর্থ্য ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়। শিশুর রুচি, শিশুর সামর্থ্য এবং শিশুরই চাহিদাকে প্রাধান্য দেওয়া হয়, তাকেই বলা হয় শিশু কেন্দ্রিক শিক্ষা। পরবর্তী প্রশ্ন, গঠনমূলক মূল্যায়ন কিংবা ফর্মেটিভ এভালুয়েশন কি? এখানে দুই প্রকারের মূল্যায়ন হয়, একটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। তো ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে পঠন পাঠন চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করার জন্য যে মূল্যায়ন করা হয়, তাকেই বলা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এবং ঠিক পরে সামেটিভ ইভ্যালুয়েশন কি? সেটা হচ্ছে শিক্ষাবর্ষ বা কোর্সের শেষে চূড়ান্ত ফলাফল নির্ধারণের জন্য যে মূল্যায়ন করা হয়, তাকে বলা হয় সামেটিভ এভালুয়েশন কিংবা সমষ্টিগত মূল্যায়ন। 55 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে রিইনফোর্সমেন্টের প্রয়োজন কেন? উত্তর হচ্ছে, শিক্ষার্থীর সঠিক আচরণকে স্থায়ী করতে এবং শিখনে আগ্রহ বাড়াতে এটি কার্যকর। এই জন্যই রিইনফোর্সমেন্টের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে মূর্ত থেকে বিমূর্ত, ইংরেজিতে যেটাকে আমরা কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট নীতি বলি, সেটা বলতে কি বোঝেন? তো উত্তর হচ্ছে, শিশুকে প্রথমে চোখের সামনে দেখা বস্তু দেখিয়ে পরে অদেখা বা জটিল ধারণা শেখানো, সেটাই হচ্ছে কনক্রিট টু
অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, যশপাল কমিটি কিংবা অ্যাসপাল কমিটি এর মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? তো যশপাল কমিটির মূল প্রতিপাদ্য যে বিষয়টি ছিল সেটা হচ্ছে বোঝামুক্ত শিক্ষা। যশপাল কমিটি গঠন করা হয়েছিল 2009 সালে। যে আরটিই অ্যাক্ট 2009 আমরা জানি, সেই অ্যাক্টটা, এই যশপাল কমিটির বৈঠকের যে সমাধান তারা নিয়ে এসেছিল তার উপরে বেশ করেই সেই আরটিই অ্যাক্টটা তৈরি করা হয়েছে। আজকের হয়তো আমাদের শেষ প্রশ্ন থাকবে এটা, না সরি, 58 নম্বর প্রশ্ন হচ্ছে, কনক্রিট শিকন সামগ্রী বলতে কি বোঝেন? তো কনক্রিট শিকন সামগ্রী হচ্ছে যেসব বস্তু শিশু হাত দিয়ে ছুঁয়ে বা সরাসরি দেখতে পারে, যেমন পাথর, কাঠি, গ্লোব ইত্যাদি, এগুলোকে মূর্ত সামগ্রী কিংবা কনক্রিট শিকন সামগ্রী বলা হয়। পরের প্রশ্ন, এপিসোডিক মেমোরি কি? তো এপিসোডিক মেমোরি হচ্ছে শিশুর জীবনের কোনো বিশেষ ঘটনা কিংবা অভিজ্ঞতার স্মৃতি যদি তার মনে থেকে যায়, তাহলে সেটাকে বলে এপিসোডিক মেমোরি। মেমোরি মানে বুঝতে পারছেন, কোনো একটা স্মৃতি। এটা আমাদের শেষ প্রশ্ন হবে এই চ্যাপ্টার 2 এর, যেটা হচ্ছে সিকনের ক্ষেত্রে 5E মডেলটি কি কিংবা 5E মডেলটি কি? 5E থেকে বুঝতে পারছেন এখানে 5টা ই সম্বন্ধীয় শব্দ আছে। তো সেই মডেলগুলো কি কি? প্রথমে হচ্ছে ই ফর এঙ্গেজ, যার বাংলা হচ্ছে সংযুক্তি। দ্বিতীয় হচ্ছে এক্সপ্লোর কিংবা অনুসন্ধান। পরবর্তী হচ্ছে এক্সপ্লেইন কিংবা ব্যাখ্যা, এবং তারপরে ইলাবোরেট কিংবা বিস্তৃতকরণ, এবং শেষে হচ্ছে ইভ্যালুয়েট কিংবা মূল্যায়ন। এই 5টা হচ্ছে সিগনের ক্ষেত্রে 5E মডেল। তো এই গেল আমাদের আহ, সম্ভবত আমাদের তৃতীয় চ্যাপ্টার গেল, তৃতীয় না দ্বিতীয়, হ্যাঁ। তো পরবর্তীতে আমরা পরের চ্যাপ্টার আবার দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। সো সো এটা আমাদের ম্যারাথন সিজনের 3 নম্বর অধ্যায়, এবং এইখানে আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। বিষয়ভিত্তিক মিনস আমাদের এখানে মূলত 4টে বিষয় থাকবে: বাংলা, ইংরেজি, ম্যাথ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটাকে আমরা পরিবেশ বলি। এই 4টা বিষয়ের উপর বেস করে আমাদের সিচুয়েশন বেসড হোক কিংবা বিভিন্ন ফ্যাকচুয়াল কোশ্চেন, কারেন্ট রিলেটেড কোশ্চেন, এই ধরনের প্রশ্ন উত্তর আমরা এই চ্যাপ্টার 3-তে করব। এবং এখানে মোট 86টা প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করেছি। তো চলুন, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাইমারি স্তরে বাংলা শেখানোর মূল উদ্দেশ্য কি? এর উত্তর, শিশুদের মধ্যে পড়া, লেখা, বলা ও শোনার দক্ষতা গড়ে তোলাই হচ্ছে বাংলা শেখানোর মূল উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, ছোটদের বাংলা শেখাতে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? উত্তর, গল্প, ছড়া, ছবি ও কথোপকথনের মাধ্যমে শেখানো সবচেয়ে কার্যকর। আমি একটা জিনিস বলবো যে এখানে আপনারা যে যে প্রশ্নগুলো সাধারণত ফ্যাক্ট বেসিস থাকবে, আমি সেইগুলো জাস্ট পড়েই স্কিপ করে যাব, কারণ না হলে একটা বিশাল বড় লম্বা ভিডিও হয়ে যাবে আবার। তার জন্য আপনারাও একটু তাড়াতাড়ি করে বোঝার চেষ্টা করবেন। তৃতীয় প্রশ্ন, শিশু যদি পড়তে ভয় পায়, আপনি কি করবেন? উত্তর, ছোট ও সহজ শব্দ দিয়ে শুরু করব এবং গল্প বা ছবি ব্যবহার করব, তাহলে শিশু পড়তে কিন্তু তখন আনন্দ বোধ করবে। চতুর্থ প্রশ্ন, বানান ভুল করলে শিশুকে কিভাবে সংশোধন করবেন? উত্তর, তার ভুল ধরিয়ে দিয়ে সঠিক বানান বারবার অনুশীলনের সুযোগ দেব, তাকে শাস্তি দেব না, কারণ শাস্তি দেওয়া বিদ্যালয়ের নীতির বিরোধী। তাই আমি তাদের বারবার অনুশীলনের সুযোগ দেব, যেন সে নিজের ভুলটা সংশোধন করতে পারে। পরের প্রশ্ন, প্রাইমারি স্তরে ব্যাকরণ শেখা কতটা প্রয়োজন? উত্তর, খুব সহজভাবে ব্যবহারিক উদাহরণের মাধ্যমে ব্যাকরণ শেখানোর প্রয়োজন আছে, কারণ ব্যাকরণই হচ্ছে কোনো ভাষা শেখার মূল যে বেস আমরা বলতে পারি, ভিত্তি বলতে পারি, সেটা ব্যাকরণ। ষষ্ঠ প্রশ্ন, প্রাইমারি স্তরে ইংরেজি শেখানোর লক্ষ্য কি? তো প্রাইমারি স্তরে ইংরেজি শেখানোর লক্ষ্য হচ্ছে শিশুদের মধ্যে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং এর দক্ষতা তৈরি করা। এটাই হচ্ছে LSRW। আপনারা জানেন, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। পরের প্রশ্ন, ইংরেজি শেখাতে কোন স্কিল আগে জরুরি? এর উত্তর হচ্ছে লিসেনিং এবং স্পিকিং। লিসেনিং মানে হচ্ছে শোনা এবং স্পিকিং মানে হচ্ছে বলা, তারপরে রিডিং এবং রাইটিং স্কিল। তো প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে লিসেনিং এবং স্পিকিং, মানে শোনা এবং বলার স্কিলের দরকার, এবং পরবর্তীতে পড়া এবং লেখা। অষ্টম প্রশ্ন, শিশু ইংরেজিতে কথা বলতে না চাইলে কি করবেন? উত্তর, আমি তার ভুলের ভয় দূর করব,
এবং ছোট বাক্য বলতে উৎসাহ দেব যেন সে পরবর্তীতে বড় বাক্যগুলো সহজে বলার সাহস পায়। নবম প্রশ্ন, ভোক্যাবুলারি বাড়ানোর উপায় কি? তো আপনারা জানেন না, আমি বলে দিই। ভোক্যাব মানে হচ্ছে ইংরেজির শব্দগুচ্ছ আমরা বলতে পারি। ইংরেজিতে বিভিন্ন যে শব্দ থাকে সেই শব্দগুলোর মানি জানা, শব্দ সম্বন্ধে ধারণা নিয়ে আসা, তাকে এক কথায় ভোক্যাব বলে। যেভাবে আপনারা ডিকশনারি পড়েন, সেই ডিকশনারিরই একটা পার্ট বলতে পারেন ভোক্যাব পার্ট। তো সেই ভোকাব পার্টের বাড়ানোর উপায় কি? তো উত্তর হচ্ছে ছবি, গল্প, দৈনন্দিন জিনিসের নাম ব্যবহার করে শব্দ শেখানো। এইভাবে ভোকাবুলারি বাড়ানোর উপায়। দশম প্রশ্ন, গ্রামার কি প্রাইমারি স্তরে মুখস্থ করানো উচিত? তো উত্তর হচ্ছে না। গ্রামার গ্রামার ব্যবহারিকভাবে তাদের শেখানো উচিত, নাকি মুখস্থ করা উচিত। 11 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য কি? তো প্রাইমারি স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য হচ্ছে সংখ্যা জ্ঞান, যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা। এই মোট তিনটি জিনিসের জন্যই গণিত আমাদের শেখা প্রয়োজন। প্রথম হচ্ছে সংখ্যা জ্ঞান, দ্বিতীয় হচ্ছে যুক্তি, গাণিতিক যুক্তি, যেটাকে আমরা লজিক্যাল বলতে পারি, এবং তৃতীয় হচ্ছে সমস্যা সমাধানের জন্য ক্ষমতা তৈরি করার জন্য গণিত শেখার প্রয়োজন। পরবর্তী, শিশু যদি গণিতে ভয় পায় আপনি কি করবেন? উত্তর, আমি তাকে খেলার মাধ্যমে এবং বাস্তব উদাহরণ দিয়ে গণিত শেখাবো, তাহলে সে ভয় পাবে না। পরবর্তী, যোগ বিয়োগ শেখাতে আপনি কি ব্যবহার করবেন? উত্তর, আমি বাস্তব বস্তু ব্যবহার করব। যেমন বাস্তব বস্তুর মধ্যে কি, শিশুর হাতে পেন্সিল থাকবে, আমি সেই পেন্সিল ব্যবহার করব। আমি বিভিন্ন ধরনের কয়েন ব্যবহার করব, কিংবা ফলের উদাহরণ দেব, আম, জাম, এগুলোর। এইভাবে আমি যোগ বিয়োগ করতে তাদের শেখাবো। পরবর্তী প্রশ্ন, মুখস্থ না করে গণিত কিভাবে শেখাবেন? উত্তর, আমি তাদের ধাপে ধাপে বোঝানোর মাধ্যমে গণিত শেখাবো। আমি তাদের প্রত্যেকটা ধাপে বিষয়টাকে ভালোভাবে বোঝাবো, এবং এইভাবে আমি তাদের গণিত শেখাবো। শব্দের অঙ্ক, যেটাকে ইংরেজিতে ওয়ার্ড প্রবলেম বলে, এটা কেন জরুরি? উত্তর, কারণ শব্দের অঙ্ক কিংবা ওয়ার্ড প্রবলেমের সাহায্যে বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়। এর জন্য ওয়ার্ড প্রবলেম খুবই জরুরি। ইভিএস প্রাইমারি স্তরে কেন গুরুত্বপূর্ণ? উত্তর, শিশুকে নিজেদের পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতন করে তোলে। এটাই হচ্ছে ইভিএস এর মূল প্রতিপাদ্য বিষয় প্রাইমারি স্তরের জন্য। ইভিএস শেখানোর সেরা পদ্ধতি কি? ইভিএস শেখানোর সেরা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে বাইরের পরিবেশকে পর্যবেক্ষণ করা, বাইরের পরিবেশ নিয়ে আলোচনা করা, এবং বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগানো। এই তিনটে জিনিসই হচ্ছে মূলত ইভিএস শেখানোর সেরা পদ্ধতি। পরবর্তী প্রশ্ন, পরিবেশ সচেতনতা কিভাবে গড়ে তুলবেন? উত্তর, আমি পরিবেশ সচেতনতা গাছ লাগিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বুঝিয়ে আহ, সচেতনতা আমি গড়ে তুলব। 19 নম্বর প্রশ্ন, সামাজিক মূল্যবোধ ইবিএস এর মাধ্যমে কিভাবে শেখাবেন? উত্তর, আমি গল্প এবং বাস্তব উদাহরণ তাদের সামনে ব্যবহার করব, তাহলে সামাজিক মূল্যবোধ তাদের মধ্যে আসবে। 20 নম্বর প্রশ্ন, বই ছাড়াও ইবিএস শেখানো যায় কিভাবে? উত্তর, আমি চারপাশের পরিবেশ ব্যবহার করে এনভায়রনমেন্টাল সায়েন্স আমি তাদের শেখাবো। ফর এক্সাম্পল, যেভাবে আমি ক্লাসের বাইরে যদি স্কুলের কোনো বাগান থাকে, কোনো পার্ক থাকে, আমি সেগুলোতে সেই শিশুদের নিয়ে যেতে পারবো। দ্বিতীয়, বিভিন্ন বাস্তবসম্মত উদাহরণ, যেমন বিভিন্ন ফল মূল কিংবা বিভিন্ন গাছ আমি তাদের সোজাসুজি দেখাবো এবং তাদের জানাবো যে এগুলো কোন গাছ হয়। এইভাবে আমি বই ছাড়াও ইবিএস শেখাতে পারবো। 21 নম্বর প্রশ্ন, পাঠ শুরু করার আগে কি করবেন? পাঠ শুরু করার আগে আগের পাঠের সঙ্গে নতুন পাঠের সংযোগ করব। ফর এক্সাম্পল, আপনি একটা নতুন চ্যাপ্টার শুরু করছেন, নতুন অধ্যায় শুরু করছেন, তার সঙ্গে আগের কিংবা এটাকে আরো সহজভাবে বললে আপনারা বলতে পারেন, আপনি শেষ ক্লাসে যেভাবে বাচ্চাদের পড়িয়ে গিয়েছেন সেই ক্লাসের সমন্বয়তা বজায় রেখে আপনি পরবর্তী ক্লাস, এই দুটো ক্লাসের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করার মাধ্যমেই আপনি পাঠ শুরু করবেন। এটাই হচ্ছে এই এই প্রশ্নের মূল বিষয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, টিচিং এইডস কি, কিংবা শিখন উপকরণ যেটা বলা হয়, সেটা হচ্ছে যে উপকরণ শেখানো সহজ করে, যেরকম চার্ট, ছবি কিংবা মডেল, এগুলোকেই বলা হয় টিচিং এইডস। পরবর্তী প্রশ্ন, টিচিং এইড কেন প্রয়োজন? তো এর উত্তর হচ্ছে শিক্ষা আকর্ষণীয় এবং স্থায়ী করার জন্য, লার্নিংকে অ্যাট্রাকটিভ এবং স্থায়ী করার জন্য টিচিং এইডের প্রয়োজন হয়। 24 নম্বর প্রশ্ন,
ক্লাসে সব শিশু যদি সমানভাবে শিখতে না পারে তখন আপনি কি করবেন? উত্তর, ভিন্ন স্তরের কাজ দিয়ে সবাইকে আমি শেখার সুযোগ করে দেব। 25 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্তরে হোমওয়ার্ক কতটা প্রয়োজন? উত্তর, হোমওয়ার্ক খুবই সীমিত হওয়া উচিত এবং সহজ হওয়া উচিত। যেহেতু প্রাইমারি স্তরে আমরা মুখ্য রূপে সাধারণত এফএলএন এর উপর ফোকাস করি। এফএলএন মানে হচ্ছে ফাউন্ডেশনাল নিউমেরেসি এবং লিটারেসির উপর, তার জন্য হোমওয়ার্ক আমাদের সীমিত দেওয়া উচিত। 26 নম্বর প্রশ্ন, পাঠ শেষে কিভাবে মূল্যায়ন করবেন? উত্তর, প্রশ্ন করে, আলোচনা এবং ছোট ছোট কাজের মাধ্যমে আমি মূল্যায়ন করব। একটি ভালো পাঠের বৈশিষ্ট্য কি? উত্তর, একটি ভালো পাঠের বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব সহজ হবে, আকর্ষণীয় হবে এবং এটা শিশু কেন্দ্রিক হবে। 28 নম্বর প্রশ্ন, শিশু যদি ভুল উত্তর দেয় তখন আপনি কি করবেন? উত্তর, ভুলকে আমি শেখার সুযোগ হিসেবে নেব। এর ফলে শিশুরও আহ, পরবর্তীতে উত্তর দেওয়ার আরো সাহস বাড়বে। 29 নম্বর প্রশ্ন, সব বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি? তো সব বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দিক হচ্ছে সেটা হচ্ছে শিশুর আগ্রহ এবং বোঝার ক্ষমতা। এই দুটো শিশুর মধ্যে কতটা তৈরি হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাইমারি শিক্ষক হিসেবে আপনার টিচিং মোটো কি? তো প্রাইমারি শিক্ষক হিসেবে আমার টিচিং মোটো হচ্ছে শিখবে আনন্দের সঙ্গে এবং এবং ভয় ছাড়া। এটাই হচ্ছে আমার টিচিং মোটো। 31 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্তরে বাংলা শেখানোর মূল উদ্দেশ্য কি? তো প্রাইমারি স্তরে বাংলা শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি স্তরে আহ, বাংলা শেখানোর প্রধান উদ্দেশ্য হলো শিশুর মধ্যে 4টি মৌলিক ভাষা দক্ষতা, যেমন শোনা, বলা, পড়া ও লেখা গড়ে তোলা। এই স্তরে শিশুকে ভাষার প্রতি ভয়মুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গল্প, ছড়া ও দৈনন্দিন জীবনের উদাহরণের মাধ্যমে বাংলা শেখানো উচিত, যাতে শিশুর ভাষার প্রতি স্বাভাবিকভাবে আগ্রহ তৈরি হয়। পরের প্রশ্ন, ছোট শিশুদের বাংলা শেখাতে আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন? উত্তর, আমি সম্পূর্ণভাবে কার্যকলাপ ভিত্তিক পদ্ধতি অনুসরণ করব, যেমন গল্প বলা, ছবি দেখানো, ছড়া আবৃত্তি করা ও প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখালে শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং শেখাও স্থায়ী হবে। 33 নম্বর প্রশ্ন, কোনো শিশু যদি পড়তে উম, পড়তে কিংবা জোরে পড়তে ভয় পায় তখন আপনি কি করবেন? উত্তর, প্রথমে আমি শিশুটির ভয় দূর করার চেষ্টা করব। তাকে ছোট ছোট শব্দ এবং ছোট বাক্য কিংবা সহজ বাক্য দিয়ে পড়তে শুরু করব কিংবা পড়াতে শুরু করব। একা না করে দলগতভাবে পড়ানোর মাধ্যমে তার আত্মবিশ্বাস বাড়াবো। 34 নম্বর প্রশ্ন, শিশু যদি বারবার বানান ভুল করে আপনি কিভাবে সংশোধন করবেন? উত্তর, আমি ভুলকে শেখার অংশ হিসেবে নেব। শিশুকে শাস্তি না দিয়ে সঠিক বানান বোঝাবো এবং লেখার মাধ্যমে অনুশীলনের আমি সুযোগ করে দেব। প্রাইমারি স্তরে ব্যাকরণ শেখানো প্রয়োজন কি? তো উত্তর হচ্ছে হ্যাঁ, তবে খুব সহজ এবং ব্যবহারিকভাবে। নিয়ম মুখস্থ না করিয়ে বাক্য ব্যবহার করে ব্যাকরণ শেখানো উচিত। 36 নম্বর প্রশ্ন, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? তো স্বরবর্ণের সংখ্যা হচ্ছে, এখানে যেহেতু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তাই বাংলারই কথা বলা হচ্ছে, তো স্বরবর্ণ হচ্ছে 11টি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। প্রশ্ন, বিসর্গ এবং অনুস্বার এই দুটিকে কোন বর্ণ বলা হয়? তো এই দুটো হচ্ছে অযোগবাহ বর্ণ কিংবা আশ্রয় স্থানভাগী বর্ণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অযোগবাহ বর্ণ কিংবা আশ্রয় স্থানভাগী বর্ণ এই দুটোকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, যৌগিক স্বরবর্ণ কোন দুটি? তো যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুটি, যথাক্রমে ওই এবং একটা হচ্ছে ঔ। এই দুটো হচ্ছে যৌগিক স্বরবর্ণ। 39 নম্বর প্রশ্ন, প্রাইমারি স্তরে ইংরেজি শেখানোর প্রধান লক্ষ্য কি? তো প্রধান লক্ষ্য হচ্ছে এই স্তরে শিশুকে ভাষাটির সঙ্গে পরিচিত করানো, মানে ইংরেজির সঙ্গে পরিচিত করানো এবং লিসেনিং ও স্পিকিং এর দক্ষতা তৈরি করা। ভুল হওয়ার ভয় দূর করাই হচ্ছে সবচেয়ে এই স্তরে, প্রাইমারি স্তরে গুরুত্বপূর্ণ। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজি শেখানোর ক্ষেত্রে কোন স্কিল আগে শেখাবেন এবং কেন? তো আমি প্রথমে লিসেনিং এবং স্পিকিং স্কিলের উপর জোর দেব, মানে শোনা এবং বলার উপর বেশি জোর দেব, কারণ শিশু আগে শোনে এবং তারপর বলে এবং তারপরে পড়তে এবং লিখতে শেখে। 41 নম্বর প্রশ্ন, কোনো শিশু ইংরেজিতে কথা বলতে চাইছে না তখন আপনি কি করবেন? তো আমি তাকে প্রথমে ছোট ছোট শব্দ বা বাক্য ব্যবহার করে ধীরে ধীরে কথা বলার সুযোগ করে দেব।
এরপরে শিশু ইংরেজিতে কথা বলাটাকে আহ, সাহসী মনে করবে। 42 নম্বর প্রশ্ন, ভোকাবুলারি উন্নত করার জন্য আপনি কি করবেন? তো ভোক্যাব উন্নত করার জন্য আমি ছবি, গল্প, দৈনন্দিন ব্যবহৃত জিনিসের নাম ব্যবহার করে শব্দ শেখাবো। এই কোশ্চেনটা যদি আমরা উম, এর আগে আলোচনা করলাম, আবার এসছে, যাই হোক পরে। প্রাইমারি স্তরে গ্রামার শেখানো উচিত কি? এটা আমরা বাংলায় বললাম, এবার গ্রামার যেহেতু ইংরেজির কথা বলছে, তো গ্রামার নিয়ম হিসেবে নয়, বরং ভাষা ব্যবহারের মাধ্যমে শেখানো উচিত। 44 নম্বর প্রশ্ন, শিশুদের ইংরেজি শেখানোর জন্য ফোনিক্স পদ্ধতির গুরুত্ব কি? তো ফোনিক্স পদ্ধতি হচ্ছে অক্ষরের উচ্চারণ বা শব্দের ধ্বনি চিনে দ্রুত রিডিং পড়তে শেখানো। ফর এক্সাম্পল, যেটা আমরা রাইম বলি, ওই টাইপেরই জিনিস হচ্ছে একটা ফোনিক্স, যেখানে অক্ষরের উচ্চারণ এবং শব্দের ধ্বনি চিনে একটা শিক্ষার্থী খুব দ্রুত রিডিং করতে পারবে। পার্টস অফ স্পিচ কয় প্রকার? তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যথাক্রমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই হচ্ছে 8টা। 46 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাইমারি স্তরে গণিত শেখানোর উদ্দেশ্য কি? তো গণিত শেখানোর উদ্দেশ্য হচ্ছে সংখ্যা জ্ঞান, যুক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করা। গণিতকে ভয় নয়, বরং আনন্দের বিষয় হিসেবে তুলে ধরা প্রয়োজন, এই জন্যই আমরা গণিত শেখাই। 47 নম্বর প্রশ্ন, শিশু যদি গণিতকে ভয় পায় আপনি কি করবেন? তো উত্তর হচ্ছে, আমি বাস্তব জীবনের উদাহরণ এবং খেলার মাধ্যমে তাকে শেখাবো, যেন তার ভয় কমে যায়। পরবর্তী প্রশ্ন, এটা আমরা আগেও আলোচনা করেছি, তার জন্য আমি স্কিপ করছি প্রশ্নটা। এটাও আলোচনা হয়েছে। এটা 50 নম্বর প্রশ্ন, ওয়ার্ড প্রবলেম প্রাইমারি স্তরে কেন জরুরি? তো ওয়ার্ড প্রবলেম কারণ এতে শিশু বাস্তব জীবনের সমস্যার সঙ্গে গাণিতিক সম্পর্ক বুঝতে পারে, এই দুটোর মধ্যে কানেকশন ক্রিয়েট করতে পারে, এর জন্য ওয়ার্ড প্রবলেম খুবই জরুরি। মৌলিক সংখ্যা কাকে বলে, কিংবা ইংরেজিতে যেটাকে প্রাইম নাম্বার বলে? তো প্রাইম নাম্বার হচ্ছে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাকেই বলা হয় মৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল, আমি যদি 2 নিই, তো 2কে শুধুমাত্র 1 এবং 2 দিয়েই ভাগ করা সম্ভব, বাকি অন্য সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না, এর জন্য 2 হচ্ছে প্রাইম নাম্বার। একইভাবে আমরা যদি 7 নিই, তাহলে 7কেও 1 এবং 7 দিয়েই ভাগ করা যায়, এর জন্য 7ও একটা প্রাইম নাম্বার হবে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে, যেটা জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2, এবং এটি একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা। এখানে আপনারা মনে রাখবেন, এক কিন্তু মৌলিক সংখ্যা না, এক কিন্তু মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, 2, 3, 5, 7, এইভাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রকৃত মান কিংবা যেটাকে ফেস ভ্যালু বলা হয় এবং স্থানীয় মান কিংবা প্লেস ভ্যালু, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তো প্রকৃত মান হলো সংখ্যার নিজস্ব মান, আর স্থানীয় মান হলো সংখ্যাটি যে ঘরে বসেছে সেই অনুযায়ী মান। এখানে উদাহরণ আমি যাই হোক প্লেস করিনি, তবে উদাহরণ আপনারা যেটা মনে করতে পারেন সেটা হচ্ছে, মনে করেন 10.24 লেখা আছে, তাহলে 10টা হচ্ছে এখানকার প্রকৃত মান এবং পরবর্তী যে দশমিকের পরের ভ্যালুটা, সেটাই হচ্ছে স্থানীয় মান। পরের প্রশ্ন, 1 থেকে 100-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100-র মধ্যে 25টি মৌলিক সংখ্যা আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাইমারি স্তরে ইভিএস কেন গুরুত্বপূর্ণ? তো ইভিএস শিশুকে তার পরিবার, সমাজ ও পরিবেশের সঙ্গে সম্পর্কে সচেতন করে এবং তাকে দায়িত্ববোধ হিসেবে তৈরি করে। এর জন্যই প্রাইমারি স্তরে ইভিএস একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইভিএস শেখাতে আপনি কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর মনে করেন? এর উত্তর, এখানে পর্যবেক্ষণ, আলোচনা এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা সবচেয়ে বেশি কার্যকর। এই প্রশ্নটাও আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা কিভাবে গড়ে তুলবেন? তো আমরা এখানে 3টে কাজ করব। একটা হচ্ছে গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং জল সংরক্ষণের গুরুত্ব বোঝানো। এই 3টে জিনিস বোঝানোর মাধ্যমে আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারবো। 58 নম্বর প্রশ্ন, ইভিএস এর মাধ্যমে সামাজিক মূল্যবোধ কিভাবে শেখানো যায়? তো ইভিএস এর মাধ্যমে গল্প, আলোচনা এবং বাস্তব ঘটনা, এই 3টের সমন্বয়ে আমরা সামাজিক মূল্যবোধ শেখাতে পারি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইভিএস ক্লাসে বই ছাড়া কি শেখানো সম্ভব? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ,
চারপাশের পরিবেশই ইভিএস এর সবচেয়ে বড় শিক্ষা সামগ্রী। 60 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের প্রধান কাজটি কি? তো ওজোন স্তরের প্রধান কাজ হচ্ছে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করা। ওজোন স্তর আপনারা জানবেন, সেটা সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝের একটা স্তর, যেটা সাধারণত ইউভি রে থেকে কিংবা অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। 61 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ছিল? তো এটা হচ্ছে গাছ কাটা বন্ধ করার জন্য গাছকে জড়িয়ে ধরে একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলনের নাম হচ্ছে চিপকো আন্দোলন। এবং এই চিপকো আন্দোলনের একজন খুব ফেমাস একজন ওই সময়ের লিডার ছিলেন, যার নাম ছিল সুন্দরলাল বহুগুণা। তো সেই নামটাও আপনারা মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করা হয়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কি কি? তো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধানত দুটি গ্যাস, একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড এবং দ্বিতীয় হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেন অক্সাইড এবং একটা হচ্ছে সালফার ডাই অক্সাইড। তো নাইট্রোজেন অক্সাইডের যে সংকেত সেটা হবে NO3 এবং সালফার ডাই অক্সাইডের সংকেতটা হবে SO2। পরবর্তী হচ্ছে, জলবাহিত দুটি রোগের নাম বলুন। তো জলবাহিত দুটি রোগের নাম যথাক্রমে একটা বলতে পারেন কলেরা, দ্বিতীয় হচ্ছে টাইফয়েড। একটি ভালো প্রাইমারি ক্লাসের বৈশিষ্ট্য কি? তো একটি ভালো প্রাইমারি ক্লাস হবে আনন্দময়, শিশুকেন্দ্রিক এবং অংশগ্রহণমূলক। এটাই হচ্ছে একটা ভালো প্রাইমারি ক্লাসের বৈশিষ্ট্য। টিচিং এইড কেন প্রয়োজন? আমরা এটা আলোচনা করে ফেলেছি অলরেডি। আপনি কিভাবে দুর্বল ও মেধাবী ছাত্রদের একসঙ্গে সামলাবেন? তো এর উত্তর হচ্ছে, আমি ভিন্ন স্তরের কাজ দিয়ে সবাইকে শেখার সুযোগ করে দেব। আমি দুর্বল ছাত্রদের আলাদা কাজ দেব এবং মেধাবী ছাত্রদের আলাদা কাজ দেব। এইভাবে ভিন্ন স্তরে কাজ দিয়ে আমি তাদের সবাইকে শেখার সুযোগ করে দেব। পরবর্তী প্রশ্ন, ক্ষীরপুতুল কার লেখা? তো ক্ষীরপুতুল হচ্ছে আমরা জানি অবনীন্দ্রনাথ ঠাকুর। সে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা লেখার নাম হচ্ছে ক্ষীরপুতুল। পরবর্তী প্রশ্ন, মৌলিক স্বরধ্বনি কয়টি? তো মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, যথাক্রমে মনে রাখবেন এটা: অ, আ, হস্যই, হস্যৌ, এ, ও এবং এয়া। এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। পরবর্তী প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে মূল পার্থক্য কি? তো সন্ধি এবং সমাসের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন আর সমাস হচ্ছে পদের মিলন। আপনারা ধ্বনি এবং পদের মধ্যে পার্থক্য জানেন, সেই ধ্বনির মিলন হচ্ছে সন্ধি এবং পদের মিলন হচ্ছে সমাস। 71 নম্বর প্রশ্ন হচ্ছে, হাতি এর সমার্থক শব্দ কি? তো হাতির সমার্থক শব্দ হচ্ছে গজ, কুঞ্জর কিংবা হস্তি। 72 নম্বর প্রশ্ন হচ্ছে, আদ্যাক্ষর বলতে কি বোঝায়? তো আদ্যাক্ষর মানে হচ্ছে কোনো শব্দের প্রথম অক্ষরটাই হচ্ছে আদ্যাক্ষর। ফর এক্সাম্পল, আমরা এই কোশ্চিনে বললাম হাতি, তো হাতিও একটা শব্দ বলতে পারি, সেই হাতির হটা হচ্ছে আদ্যাক্ষর। এভাবে মনে রাখবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শিশুদের জন্য লেখা একটি বিখ্যাত বইয়ের নাম? তো বিখ্যাত একটি বইয়ের নাম আমরা সবাই জানি, চাঁদের পাহাড়। বিভক্তি কাকে বলে? তো বিভক্তি হচ্ছে যা শব্দের শেষে বসে পদ তৈরি করে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে, তাকেই বলে বিভক্তি। যেমন কে, এগুলো যা শব্দের শেষে বসে পদ তৈরি করে। পরবর্তী, হোমওয়ার্ক প্রাইমারি স্তরে কতটা দেওয়া উচিত? তো হোমওয়ার্ক প্রাইমারি স্তরে খুবই সীমিত দেওয়া উচিত এবং এটা হওয়া উচিত আনন্দময় কিংবা আনন্দদায়ক। পাঠ শেষে মূল্যায়ন কিভাবে করবেন? তো পাঠ শেষে মূল্যায়ন আমি সাধারণত 3 ভাবে করব। একটা হচ্ছে, আমি ছোট ছোট প্রশ্ন করতে পারো জিজ্ঞাসা করে মূল্যায়ন করতে পারি। দ্বিতীয়, কোন একটা ছোট্ট বিষয়ে আবার আলোচনা করে করতে পারি। তৃতীয়, কোন একটা ছোট কার্যকলাপের মাধ্যমে আমি মূল্যায়ন করতে পারি। শিশু যদি ভুল উত্তর দেয় তখন আপনার ভূমিকা কি হবে? তো এর উত্তর হচ্ছে, ভুলকে আমি শেখার সুযোগ হিসেবে গ্রহণ করব। এটা যদি আমরা আগে আলোচনা করে ফেলেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সিনোনিম ও অ্যান্টোনিম বলতে কি বোঝো? তো সিনোনিমের বাংলা হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমের মানে হচ্ছে বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ যেমন আমরা এইমাত্রই বললাম হাতি, হাতির সমার্থক শব্দ যেমন হচ্ছে, আমরা এই মাত্রই বললাম কি গজ বললাম, কুঞ্জর বললাম এবং হস্তি বললাম, এগুলো হচ্ছে হাতির সমার্থক শব্দ। ঠিক অ্যান্টোনিম যেমন কি, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। যেমন আমি যদি বলি
আপ মানে হচ্ছে উপরে, ঠিক তারই বিপরীত হচ্ছে ডাউন। ডাউন মানে হচ্ছে নিচে। তো আপ অ্যান্ড ডাউন এ দুটো হচ্ছে অ্যান্টোনিম। পরবর্তী, শিশুদের ইংরেজি কবিতা রাইমসে কেন পড়ানো হয়? তো ছন্দের মাধ্যমে ইংরেজি শব্দের উচ্চারণ এবং স্মৃতি শক্তি বাড়ানোর জন্য। কারণ ছন্দ সাধারণত মনে রাখার জন্য সবচাইতে বেশি কার্যকরী একটা পদ্ধতি বলতে পারি, কিংবা জিনিস। তার জন্যই শব্দের উচ্চারণ এবং স্মৃতি শক্তি বাড়ানোর জন্য আমরা ইংরেজি কবিতায় রাইম ইউজ করি। ৮০ নম্বর প্রশ্ন হচ্ছে, ইংরেজিতে সাইলেন্ট লেটার বলতে কি বোঝায়? তো যেসব অক্ষর শব্দে থাকে কিন্তু উচ্চারিত হয় না, যেরকম আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন নলেজ, একটা ইংরেজি শব্দ, সেই নলেজের আমরা ন উচ্চারণ করছি কিন্তু এখানে কে উচ্চারণ হচ্ছে না। তো এখানে কে হয়ে গেল একটা সাইলেন্ট লেটার। ঠিক একইভাবে আপনারা আইল্যান্ড যদি পড়েন কিংবা সুনামি যদি পড়েন, তাহলে সুনামির প্রথমে টি আসে, টিটা কিন্তু সাইলেন্ট, তাহলে টিও হয়ে যাবে সেখানে একটা সাইলেন্ট লেটার। তো পরবর্তী প্রশ্ন, গাণিতিক গড় কিভাবে বার করা হয়? তো গাণিতিক গড় বার করার নিয়ম হচ্ছে প্রত্যেক সংখ্যার যোগফলকে মোট সংখ্যার পরিমাণ দিয়ে ভাগ করা। ফর এক্সাম্পল, আপনার কাছে 5টা সংখ্যা আছে, যথাক্রমে 5, 6, 7, 8 এবং 9। তাহলে মোট কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা। তো 5 দিয়ে আপনি ভাগ করবেন। কোনটাকে ভাগ করবেন? 5, 6, 7, 8, 9 এর সমষ্টিকে ভাগ করবেন। এইভাবেই গড় বার হয়। পরবর্তী, জ্যামিতিতে বিন্দু এর বৈশিষ্ট্য কি কিংবা পয়েন্ট কি? হোয়াট ইজ পয়েন্ট? তো পয়েন্ট হচ্ছে যার কেবলমাত্র অবস্থান আছে কিন্তু কোনো দৈর্ঘ্য কিংবা প্রস্থ কিংবা উচ্চতা কিছু নেই, সেটাই হচ্ছে জ্যামিতিতে বিন্দু। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি? তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব হরের চেয়ে ছোট যদি হয় তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ, আর লব যদি হরের চেয়ে বড় হয় তাহলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আপনারা জানেন ভগ্নাংশের উপরের পার্টটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর। তো লব যদি ছোট হয় তাহলে প্রকৃত, লব যদি বড় হয় তাহলে সেটা হয়ে যাবে অপ্রকৃত। 84 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? গ্লোবাল ওয়ার্মিং এর। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান যে গ্রিন হাউস গ্যাস সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এবং মেনলি আপনারা যদি বলেন, যদি জিজ্ঞেস করা হয় যে প্রধান কারণ কি, তাহলে আপনি বলবেন গ্রিন হাউস গ্যাসের আধিক্যের জন্য, গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার জন্য গ্লোবাল ওয়ার্মিং দেখা যায়। পরবর্তীতে আপনাকে যদি প্রশ্ন করা হয় গ্রিন হাউস গ্যাস, কোন গ্রিন হাউস গ্যাস সবচাইতে বেশি বিশ্ব উষ্ণায়নের জন্য প্রভাব ফেলে, তাহলে এর উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি কিংবা অভয়ারণ্যের নাম বলুন। তো এর উত্তর জলদাপাড়া কিংবা গরুমারা। 86 নম্বর প্রশ্ন, এটা আমাদের এই অধ্যায়ের শেষ প্রশ্ন হবে। তো শিক্ষক হিসেবে টিচিং ফিলোসফি কি? তো শিক্ষক হিসেবে টিচিং ফিলোসফি হচ্ছে শিশু আনন্দের সঙ্গে শিখবে এবং এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তো এই ছিল এই অধ্যায়ের আমাদের শেষ কোশ্চেন। পরবর্তী চ্যাপ্টার এবার আমরা এই চ্যাপ্টার নম্বর 4, অধ্যায় নম্বর 4-এ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষকদের আচরণ কিংবা শিক্ষকরা কিভাবে শ্রেণীকক্ষ চালনা করবেন। ইংরেজিতে আমরা যেটাকে ক্লাসরুম ম্যানেজমেন্ট বলি। তো এক কথায় পুরো ক্লাস ম্যানেজ করার বিষয়ে, পুরো স্কুলে যদি কোনো ঘটনা হয় কিংবা স্কুল জাতীয় কোনো সমস্যা যদি থাকে তাহলে শিক্ষক সেগুলোকে কিভাবে সমাধান করবেন। যেমন শ্রেণীকক্ষের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, শ্রেণীকক্ষের বাইরে যদি কিছু ঘটনা হয়, সেগুলোকে একজন শিক্ষক কিভাবে চালনা করবেন, সেই বিষয়গুলি নিয়ে এই অধ্যায় নম্বর 4-এ মোট 58টি প্রশ্ন আমরা তৈরি করেছি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে, ক্লাসে একজন ছাত্র খুব দুষ্টুমি করছে, আপনি সেখানে কি করবেন? তো এর উত্তর আপনারা এইভাবে দেবেন। প্রথমে আমি তাকে থামানোর জন্য চিৎকার বা শাস্তি তো দেবো না, আমি বোঝার চেষ্টা করব সে কেন দুষ্টুমি করছে। সম্ভব হলে তাকে কোনো দায়িত্ব দেব এবং পাঠে যুক্ত করব। দায়িত্ব কিরকম হতে পারে? যেমন আপনি আপনি তাকে চক নিয়ে আসতে বললেন বাইরে থেকে, কিংবা মোছার জন্য আরো কিছু নিয়ে আসতে বললেন। এ ধরনের ছোট ছোট কাজ আপনি দিতে পারেন, কিংবা তাকে এসে বোর্ড পরিষ্কার করতে বললেন। প্রয়োজন হলে আলাদা করে কথা বলবো যাতে তার সমস্যার সমাধান হয়। পরের প্রশ্ন হচ্ছে, ক্লাসে কয়েকজন ছাত্র কথা বলছে, বাকিরা তার জন্য মনোযোগ হারাচ্ছেন, আপনার সেখানে পদক্ষেপ কি হবে? তো উত্তরটা দেবেন, আমি পাঠদানের ধরন পরিবর্তন করব, প্রশ্ন করব এবং গল্প বলবো যা ছোট কার্যকলাপ করাবো।
শিশুকে দোষ না দিয়ে শেখাকে আকর্ষণীয় করাই আমার মূল লক্ষ্য হবে। তৃতীয় প্রশ্ন, একজন শিশু ক্লাসে বারবার উঠে দাঁড়াচ্ছে বা ঘোরাঘুরি করছে, এদিক সেদিকে তাকাচ্ছে, আপনি সেখানে কি করবেন? উত্তর দেবেন, আমি বুঝবো যে সে বিরক্ত নাকি অস্থির। প্রয়োজনে তাকে বোর্ডে কাজ করতে দেব বা শিক্ষক সহায়ক হিসেবে তাকে ব্যবহার করব, যাতে তার শক্তি ইতিবাচক কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, ক্লাসে শৃঙ্খলা বজায় রাখতে আপনার নীতি কি? তো এর উত্তর হচ্ছে ভয় নয়, নিয়ম ও সম্পর্ক, এই দুটির ভারসাম্যর মাধ্যমেই আমি শৃঙ্খলা বজায় রাখবো। পরের প্রশ্ন, এক ছাত্র পড়তে পারছে না, বাকিরা পারছে, আপনি কি করবেন? আপনি কি তাকে ছেড়ে এগিয়ে যাবেন? এবার আপনি উত্তর দেবেন, আমি তাকে আলাদা করে সময় দেব, সহজে ধাপ শেখাবো এবং এক কথায় ধাপে ধাপে শেখাবো, এবং ক্লাসের সামনে কখনো অপমান তাকে করব না। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়ানোর আমি চেষ্টা করব। এইগুলোই কাজ আপনি করতে পারেন। পরের প্রশ্ন, কোনো ছাত্র বারবার ফেল করছে, আপনি তাকে কিভাবে সাহায্য করবেন? উত্তর, আমি তার সমস্যা চিহ্নিত করব। যেমন তার যদি কোনো ভাষার প্রবলেম থাকে, ভাষার সমস্যা থাকে, যদি সে পাঠ বুঝতে না পারে, বোঝা না পারা, নাকি পারিবারিক চাপ, তারপরে তাকে সেই অনুযায়ী আমি তাকে সহায়তা করব। পরের প্রশ্ন, ধীর গতির শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা করা কি ঠিক? তো এর উত্তর, হ্যাঁ, তবে আলাদা চিহ্নিত না করে। সকলের জন্য ভিন্ন স্তরের কাজ দিয়ে অন্তর্ভুক্তিমূলকভাবে শেখানো উচিত। অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, তার ইংরেজিটা আপনারা মনে রাখবেন, তাকে বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। পরের প্রশ্ন হচ্ছে, একজন মেধাবী ছাত্র অন্যদের ছোট করছে, আপনি কি করবেন? উত্তর, আমি তাকে বুঝিয়ে বলবো যে সবাই একই রকম নয়। তাকে দলগত কাজে নেতৃত্ব দিতে দেব, যাতে সে সহযোগিতা করতে শেখে এবং সে সহযোগিতা শেখে। পরের প্রশ্ন, মেধাবী ছাত্র ক্লাসে বিরক্ত হয়ে পড়ছে, আপনার পদক্ষেপ কি হবে? উত্তর, আমি তাকে অতিরিক্ত চ্যালেঞ্জিং কাজ দেব, যাতে তার আগ্রহ বজায় থাকে। পরের প্রশ্ন, কোনো শিশু হঠাৎ ক্লাসে কাঁদতে শুরু করলো, আপনি কি করবেন? এর উত্তর, আমি তাকে প্রথমে শান্ত করব এবং ক্লাসের বাইরে বা আলাদা করে তার সঙ্গে আমি কথা বলবো। কারণ না জেনে আমি কোনো সিদ্ধান্ত নেব না। পরের প্রশ্ন, একটি শিশু খুব চুপচাপ, কারোর সঙ্গে মিশছে না কিংবা মেশে না, আপনি কি করবেন? আমি তাকে ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক তৈরি করব এবং দলগত কাজে তাকে যুক্ত করব। প্রয়োজন হলে অভিভাবকের সঙ্গে আমি কথা বলবো। পরের প্রশ্ন, শিশু যদি স্কুলে আসতেই না চায়, আপনার ভূমিকা কি হবে? উত্তর, আমি তার ভয় বা সমস্যার কারণ খুঁজে বের করব এবং স্কুলকে তার জন্য আনন্দময় করে তুলব আমি। 13 নম্বর প্রশ্ন, কোনো ছাত্র নিয়ম ভাঙলে আপনি শাস্তি দেবেন কি? তো এর উত্তর, আমি শারীরিক বা মানসিক শাস্তির সম্পূর্ণ বিরোধী। এবং এই সম্বন্ধে আপনারা একটা জিনিস মনে রাখবেন, রাইট টু এডুকেশন আর্টিকেল নম্বর 17-তে বলা হয়েছে যে কোনো শিশুকে শারীরিক কিংবা মানসিক শাস্তি দেওয়া যাবে না। তো এখানে উত্তরটা তার জন্য আপনারা দেবেন যে আমি শারীরিক বা মানসিক শাস্তির সম্পূর্ণ বিরোধী। ভুল বুঝিয়ে দেওয়া ও ইতিবাচক শাসনই হচ্ছে আমার শিক্ষার পদ্ধতি। পরের প্রশ্ন, অভিভাবক যদি শাস্তি দেওয়ার অনুরোধ করেন, আপনি কি করবেন? উত্তর, আমি তাদের বোঝাবো যে শাস্তি নয়, বরং বোঝানোই একটা শিশুর উপর কার্যকর হয়। বিদ্যালয়ের নীতিও আমি মেনে চলব। পরের প্রশ্ন, একজন অভিভাবক অভিযোগ করলেন যে আপনি ঠিক মতো পড়াচ্ছেন না, আপনার প্রতিক্রিয়া কি হবে? উত্তর, আমি শান্তভাবে তাদের কথা শুনব এবং আমার কাজ তার কাছে ব্যাখ্যা করব। শিশুর মঙ্গলের জন্য আমি সহযোগিতার পথ নেব। পরের প্রশ্ন, অভিভাবক খুবই রাগান্বিত, আপনি কি করবেন? উত্তর, আমি শান্ত থাকব এবং পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করব। সমস্যার সমাধানই লক্ষ্য হবে আমাদের। 17 নম্বর প্রশ্ন, ক্লাসে কোনো শিশু চুরি করছে, চুরি মিন্স কোনো ছোট ছোট জিনিস অন্যদের নিয়ে নিচ্ছে, আপনি সেখানে কি করবেন? উত্তর, আমি বিষয়টি গোপনে সমাধান করব, শিশুকে লজ্জা না দিয়ে ভুল বোঝাবো এবং তাকে নৈতিক শিক্ষা দেব। 18 নম্বর প্রশ্ন, সহকর্মী শিক্ষক শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, আপনি কি করবেন? উত্তর, আমি প্রথমে ব্যক্তিগতভাবে কথা বলবো, প্রয়োজনে আমি কর্তৃপক্ষকে জানাবো, কারণ শিশুর সুরক্ষা সবার আগে। 19 নম্বর প্রশ্ন, স্কুলে পর্যাপ্ত সুবিধা নেই, আপনি কিভাবে পড়াবেন? যেমন স্কুলে টিএলএম এর ঠিক মতো ব্যবস্থা নেই কিংবা অন্য কিছু নেই, আপনি কিভাবে পড়াবেন? তাহলে উত্তর, আমি স্থানীয় উপকরণ এবং সৃজনশীল পদ্ধতি ব্যবহার করে পড়াবো। স্থানীয় উপকরণ মানে যেমন আমি ফল নিলাম,
ক্লাসের মধ্যে বেঞ্চকে আমি গণিতের নাম্বার হিসেবে ব্যবহার করব, যেমন এই বেঞ্চ 1, পরের বেঞ্চ 2, এইভাবে। এবং সৃজনশীল পদ্ধতি মানে আমি বাইরের কোনো জিনিসকে নিয়ে আমি একটা নতুন কিছু তৈরি করে আমি তাদের পড়াতে শুরু করব, যেটা সাধারণত ইভিএসএ এবং ম্যাথে কার্যকরী। 20 নম্বর প্রশ্ন, গ্রামীণ স্কুলে মাল্টিগ্রেড ক্লাস আপনি কি করবেন? তো আমি গ্রুপ ভিত্তিক শিক্ষা ও স্বনির্ভর কাজের মাধ্যমে আমি ক্লাস পরিচালনা করব। পরবর্তী প্রশ্ন, ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, আপনার ভূমিকা কি? বিশেষ চাহিদা সম্পন্ন মানে সাধারণত যারা ফিজিক্যালি উইক হতে পারে, ফিজিক্যালি ডিসএবলড হতে পারে, যেমন কারো চোখ হয়তো নেই, কিংবা কারো আঙ্গুল ভাঙা, কারো পা ভাঙা, এই ধরনের শিশুকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আপনার ভূমিকা কি হবে? তো উত্তর, আমি তাকে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেব এবং অন্য শিশুদের সহযোগিতার মনোভাব শেখাবো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে হচ্ছে যে একই ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের ছাত্রদের নিয়ে পাঠ দেওয়া, তাকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এবং সেই পরিবেশকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ। পরের প্রশ্ন, কোনো শিশু বারবার মিথ্যে বলছে, আপনি কি করবেন? উত্তর, আমি তাকে শাস্তি না দিয়ে সত্য কথা বলার গুরুত্ব বোঝাবো এবং আস্থার একটা পরিবেশ তৈরি করব যেন সে মিথ্যে না বলে। পরের প্রশ্ন, ক্লাসে লিঙ্গভিত্তিক বা সামাজিক বৈষম্য দেখা দিলে আপনি কি করবেন? উত্তর, আমি সেই বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করব এবং সমতার মূল্যবোধ শেখাবো। আমি কোনো মতেই আহ, আহ, বৈষম্যকে এগোতে দেব না ক্লাসের মধ্যে, এটা হবে আপনার মূল কাজ। 24 নম্বর প্রশ্ন, শিক্ষক হিসেবে আপনার সিদ্ধান্ত যদি ভুল হয়ে যায় পরবর্তীতে কি করবেন? উত্তর, আমি তা স্বীকার করব এবং নিজেকে সংশোধন করব। শেখা একজন শিক্ষকেরও চলমান প্রক্রিয়া। পরের প্রশ্ন, এই পরিস্থিতিভিত্তিক প্রশ্নগুলোর মূল শিক্ষা কি? যেমন বিভিন্ন ধরনের যদি প্রশ্ন করা হয় এই ধরনের, এবং আপনাকে শেষে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করলো যে এই ধরনের প্রশ্নগুলোর মূল শিক্ষাটা কি, তাহলে উত্তর হচ্ছে একজন প্রাইমারি শিক্ষককে ধৈর্যশীল, মানবিক ও দায়িত্বশীল হতে হয়। এটাই হচ্ছে এই প্রশ্নগুলোর মূল শিক্ষা। পরের প্রশ্ন, কোনো ছাত্র যদি ক্লাসে খুব অশান্তি করে আপনি কি করবেন? উত্তর, আমি তার উপর রাগ না করে বা চিৎকার না করে আমি শান্ত থাকব। প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করব, প্রথমে তাকে বোঝার চেষ্টা করব সে কেন এমন করছে, এবং তাকে ক্লাসের কোনো একটি ছোট দায়িত্ব, যেমন চক আনা বা খাতা গুছিয়ে রাখা ইত্যাদি কাজ তাকে দেব, যাতে তার শক্তি সঠিক কাজে ব্যয় হয়। কোনো শিক্ষার্থীকে তার চেহারা বা পোশাক নিয়ে অন্য ছাত্ররা ঠাট্টা করলে আপনার ভূমিকা কি হবে? উত্তর, আমি সাথে সাথে এর প্রতিবাদ করব এবং ক্লাসে সহমর্মিতা, যার ইংরেজি হচ্ছে এমপ্যাথি, নিয়ে আলোচনা করব। শিশুদের বোঝাবো যে মানুষে মানুষে বৈচিত্র্যই স্বাভাবিক এবং আমাদের সবাইকে সম্মান করা উচিত একে অপরকে। পরবর্তী প্রশ্ন, একজন ছাত্র কিছুতেই যোগ বা বিয়োগ বুঝতে পারছে না, আপনি সেখানে কি করবেন? তো আমি তাকে বইয়ের বাইরের বাস্তব উদাহরণের সাহায্যে বোঝাবো, যেমন চকলেট, পাথর বা কাঠি ইত্যাদি গুণে গুণে তাকে যোগ বিয়োগ শেখানোর চেষ্টা করব। এবং এইভাবে যে শেখানোর পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি। বাইরের জগৎ থেকে ভিতরের একটা নির্দিষ্ট জায়গায় এসে শেখানো, এই পদ্ধতিটাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, কোনো ছাত্রের মাতৃভাষা যদি সাঁওতালি বা রাজবংশী হয় এবং সে ভালো বাংলা বোঝে না, তবে কি করবেন? উত্তর, আমি তার মাতৃভাষাকে সম্মান জানাবো এবং কিছু শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে বাংলা বোঝাতে চেষ্টা করব। ধীরে ধীরে তার ভাষার শব্দের মাধ্যমেই তাকে মূল পাঠ্য বইয়ের সাথে পরিচয় আমি করিয়ে দেব। এইভাবে আমি তাকে বাংলা ভাষা তাকে বোঝানোর চেষ্টা করব, পাঠ্য বই পড়াবো। পরের প্রশ্ন, একজন ছাত্র বাড়ির কাজ করে আসে না, যাকে আমরা হোমওয়ার্ক বলি, বাড়িতে কাজ করতে হয়, সে বলে যে আমাকে বাড়িতে কাজ করতে হয়, আপনার উত্তর কি হবে? তো এর উত্তর, আমি তাকে বকাবকি করব না, তার পরিস্থিতির কথাই মাথায় রেখে আমি তাকে স্কুলে যতটুকু সম্ভব কাজ করিয়ে নেব, অথবা এমন কাজ দেব যা সে করতে করতে মৌখিকভাবে আরো অনেক জিনিস শিখতে পারে। এইভাবে আমি তাকে কাজ করিয়ে নেব। পরবর্তী প্রশ্ন, একটি মেয়ে কয়েকদিন ধরে স্কুলে আসছে না এবং আপনি শুনলেন যে তার নাকি বিয়ের কথা চলছে, আপনার পদক্ষেপ কি হবে?
সো আমি এর উত্তর এভাবে দেবেন, আমি তৎক্ষণাৎ তার বাড়িতে যাব এবং অভিভাবকদের সঙ্গে আমি কথা বলবো। তাদের শিক্ষা ও সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, বাল্যবিবাহ রোধের জন্য প্রকল্পটি তৈরি করা হয়েছিল, এগুলো সম্পর্কে আমি তাদের বোঝাবো। প্রয়োজন হলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা প্রশাসনিকের আমি সাহায্য নেব। পরবর্তী প্রশ্ন, অভিভাবক অভিযোগ করলেন বাচ্চা বাড়িতে শুধু ফোন দেখে, কি পরামর্শ দেবেন? এর উত্তর আপনি এইভাবে দেবেন, আমি তাদের বলবো যে বাচ্চার সামনে নিজেরাও যেন ফোন কম ব্যবহার করেন, পরিবর্তে তাকে ছবি আঁকা, গল্পের বই পড়া বা বাড়ির বাইরে খেলার সুযোগ করে দিতে বলবো, যেন তার ফোনের প্রতি যে একটা ও অবসেস সেটা যেন কমে আসে। পরবর্তী প্রশ্ন, ক্লার্কের কাজ বা রেজিস্টার লেখার চাপে আপনি পড়ানোর সময় পাচ্ছেন না, আপনি কি করবেন? উত্তর, আমি একটি নির্দিষ্ট সময় ভাগ করে নেব, স্কুলের সময়ের বাইরে বা টিফিন পিরিয়ডে প্রশাসনিক কাজ আমি শেষ করার চেষ্টা করব, যাতে ক্লাসের সময় কোনোভাবেই নষ্ট না হয়। পরের প্রশ্ন, ছাত্ররা যদি মিড ডে মিলে জাতপাতের কারণে আলাদা আলাদা বসে বসে খায়, আপনার ভূমিকা কি হবে? তো এর উত্তর, আমি নিজে গিয়ে সব ছাত্রের সঙ্গে একসাথে বসে খাবার খাবো, তাদের বোঝাবো যে স্কুলে আমরা সবাই সমান। এই সহভোজনের মাধ্যমে আমি তাদের মধ্যে ভেদাভেদ দূর করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, যদি একদিন মিড ডে মিলের খাবারের গুণমান খারাপ দেখেন, আপনি কি করবেন? উত্তর, আমি তৎক্ষণাৎ খাবার বিতরণ বন্ধ করব। বিষয়টি আমি প্রথমে তো প্রধান শিক্ষককে গিয়ে জানাবো এবং খাবারের কাঁচামাল আমি নিজে পরীক্ষা করে দেখব, খাবারের কাঁচামাল আদৌ ভালো আছে নাকি খারাপ আছে। শিশুদের সুস্থতাই হবে আমার সবচাইতে আগের বিষয়। পরবর্তী প্রশ্ন, কোনো অভিভাবক উপহার বা টাকা দিয়ে তার সন্তানকে বেশি নম্বর দিতে বললে আপনি কি করবেন? উত্তর, আমি বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করব এবং আমি তাকে বোঝাবো যে একজন শিক্ষক হিসেবে আমার কাছে সব ছাত্রই সমান। অনৈতিকভাবে দেওয়া নম্বর ছাত্রেরই ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, এই জিনিসটা আমি তাদের বোঝাবো। পরবর্তী প্রশ্ন, আপনি ক্লাসে ভুল তথ্য দিয়ে ফেলেছেন, পরে বুঝতে পারলে আপনি কি করবেন? উত্তর, আমি পরের দিন ক্লাসে গিয়ে আমি নিজের ভুলটা নির্দ্বিধায় স্বীকার করে নেব এবং তাদের সেই ভুল তথ্যের পরিবর্তে আমি সঠিক তথ্যটা তাদের দিয়ে দেব। এতে ছাত্রদের মধ্যেও সততা এবং ভুল স্বীকার করার সাহস তৈরি হবে। 38 নম্বর প্রশ্ন, পরিবহন সমস্যার কারণে একদিন আপনি স্কুল অনেক দেরিতে পৌঁছলেন, কি করবেন? উত্তর, আমি প্রথমে শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চাইবো এবং প্রকৃত কারণ জানাবো। ওই দিনের বাড়তি কাজ বা সিলেবাসের পিছিয়ে পড়া অংশ আমি অন্য কোনো দিন অতিরিক্ত সময় দিয়ে মেকআপ করিয়ে দেব। 39 নম্বর প্রশ্ন, কোনো বিশেষভাবে সক্ষম, যেটাকে আমরা ডিসেবলড বলি, সেই শিশু আপনার ক্লাসে এলে কিভাবে সাহায্য করবেন? উত্তর, আমি নিশ্চিত করব ক্লাসে তার বসার যেন কোনো অসুবিধে না হয়। অন্য ছাত্রদের সংবেদনশীল হতে শেখাবো, যাতে তারা তাকে সাহায্য করে। প্রয়োজন হলে খেলার ছলে তাকে আমি চেষ্টা করব শেখানোর চেষ্টা করব। 40 নম্বর প্রশ্ন, নির্মল বিদ্যালয় গড়ে তুলতে আপনি ছাত্রদের কি শেখাবেন? উত্তর, আমি তাদের হাতে কলমে শেখাবো, যেমন আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, খাবারের আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, এগুলো এগুলোকে শৃঙ্খলার চেয়ে একটি মজার অভ্যাস হিসেবে আমি গড়ে তুলব। এইভাবে আমি নির্মল বিদ্যালয়কে আরো সফল করে তুলব। আজকের 41 নম্বর প্রশ্ন, আপনি ক্লাসে ভুল তথ্য দিয়ে ফেলেছেন, পরে বুঝতে পারলে কি করবেন? এই প্রশ্নটা যদি আমরা আলোচনা করলাম এই মাত্রই, তো এই মুহূর্তে এটা স্কিপ করে দিই। পরবর্তী প্রশ্ন, বাড়ির কাছে প্রাইভেটে ভালো চাকরি পেলে এই সরকারি শিক্ষকতার কাজ কি আপনি ছেড়ে দেবেন? তো এর উত্তর, না, আমি ছাড়বো না। শিক্ষকতা আমার কাছে শুধু একটি চাকরি নয়, বরং সমাজের ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি গ্রাম বাংলার যে সাধারণ শিশুদের সেবা করার সুযোগ পাবো, তা কোনো প্রাইভেট চাকরিতে পাওয়া সম্ভব নয়। এই জন্যই আমি শিক্ষকতা ছাড়বো না। 43 নম্বর প্রশ্ন, স্কুল চত্বরে প্রচুর প্লাস্টিক বা নোংরা জমে থাকে, আপনি শিশুদের কি শেখাবেন? উত্তর, আমি নিজে একটি ডাস্টবিন তৈরি করব এবং প্রতিদিন ছুটির আগে 5 মিনিট সবাই মিলে এলাকা পরিষ্কার করার মজার খেলা খেলব।
নির্মল বিদ্যালয় প্রকল্পের গুরুত্ব তাদের আমি এইভাবেই বোঝাবো। পরের প্রশ্ন, সরকারি স্কুলে এখন স্মার্ট ক্লাসরুম বা আইসিটি চালু হচ্ছে, আপনি যদি কম্পিউটার না জানেন তবে কি করবেন? উত্তর, আমি নিজেকে আধুনিক করার চেষ্টা করব, ট্রেনিং নেব বা সহকর্মীদের সাহায্য নিয়ে আমি দ্রুত কম্পিউটার শিখে নেব, যাতে ছাত্রদের যুগের সাথে তাল মিলিয়ে আমিও শেখাতে পারি। পরের প্রশ্ন, গ্রামে কুসংস্কারের কারণে অনেক অভিভাবক শিশুকে টিকা দিতে চান না, আপনি কি করবেন? উত্তর, আমি অভিভাবকদের নিয়ে একটি ছোট সভা করব, সহজভাবে বিজ্ঞানের যুক্তি দিয়ে টিকার প্রয়োজনীয়তা তাদের আমি বোঝাবো এবং তাদের মনে যে ভয় আছে সেই ভয় আমি দূর করার চেষ্টা করব। পরের প্রশ্ন, যদি দেখেন আপনার সহকর্মী প্রাইভেট টিউশন করছেন যা সরকারিভাবে নিষিদ্ধ, আপনি কি করবেন? উত্তর, আমি তাকে ব্যক্তিগতভাবে সরকারি নির্দেশিকা সম্পর্কে মনে করিয়ে দেব এবং বলবো যে এর ফলে স্কুলের পড়াশোনার প্রতি ছাত্রদের অনীহা তৈরি হতে পারে। 47 নম্বর প্রশ্ন, ক্লাসে পড়ানোর সময় কোনো অভিভাবক এসে জরুরি কথা বলতে চান, কি করবেন আপনি? এর উত্তর, আমি তাকে বিনীতভাবে টিফিন পিরিয়ডে বা ছুটির পর আসতে বলবো, ক্লাসের পঠন পাঠন ব্যাহত করা কোনোভাবেই যাবে না। 48 নম্বর প্রশ্ন, ছাত্ররা যদি আপনাকে কোনো কঠিন প্রশ্ন করে যার উত্তর আপনার কাছে সেই সময় নেই, আপনি কি করবেন? উত্তর, আমি তাকে বলবো যে খুব ভালো প্রশ্ন করেছো, এই মুহূর্তে সঠিক তথ্যটি আমার কাছে নেই, আমি আগামীকাল তোমাদের জেনে অবশ্যই বলবো, আমি তোমাদের ভুল তথ্য সরি আমি কিন্তু ভুল তথ্য দেব না। এইভাবে আমি এই পরিস্থিতিটার সঙ্গে মোকাবেলা করব। পরের প্রশ্ন, প্রাথমিক স্তরের শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সচেতন করা কি জরুরি, আপনি কিভাবে শেখাবেন? এর উত্তর, হ্যাঁ, এটি অত্যন্ত জরুরি। আমি কোনো ভয়ঙ্কর ছবি বা শব্দ ব্যবহার না করে সহজ গল্পের মাধ্যমে বা পুতুলের সাহায্যে তাদের শরীরের প্রাইভেট পার্ট সম্পর্কে তাদের ধারণা দেব। তাদের শেখাবো যে কেউ অস্বস্তিকরভাবে স্পর্শ করলে তারা যেন জোরে না বলে। শিক্ষক বা বাবা মাকে এই বিষয়টি যেন তারা সঙ্গে সঙ্গে জানায়। এইভাবে আমি তাদের গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেব। ম্যারাথন সিজনের 50 নম্বর প্রশ্ন, টিফিন পিরিয়ডে দেখলেন ছাত্ররা লিঙ্গ বৈষম্য করছে, যেমন ছেলেরা বলছে মেয়েরা ফুটবল খেলতে পারে না কিংবা আরো অন্যান্য কোনো খেলা খেলতে পারে না, আপনি এই পরিস্থিতিকে কিভাবে সামলাবেন? এর উত্তর, আমি তাদের সবাইকে বোঝাবো যে খেলাধুলায় ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। আমি নিজে তাদের সাথে খেলতে নামবো এবং একটি মিশ্র দল তৈরি করব যেখানে ছেলে এবং মেয়ে দুজনেই থাকবে। সফল মহিলা খেলোয়াড়দের উদাহরণ তাদের আমি দেব, যেমন ক্রিকেটের মধ্যে মিতালি রাজ, বক্সিং এর মধ্যে মেরি কম, আরো বিভিন্ন প্লেয়ার আছে, যেমন বর্তমানে ব্যাডমিন্টনের মধ্যে আমরা সাইনা নেহওয়াল বলতে পারি, তারপরে টেবিল টেনিসের মধ্যে আপনারা উদাহরণ দিতে পারেন সোনিয়া মির্জা, এই ধরনের আপনারা উদাহরণ দেবেন। তো আমি তাদের উদাহরণ দেব যাতে তাদের মানসিকতায় পরিবর্তন আসে। 51 নম্বর প্রশ্ন, আপনার ক্লাসে এমন একজন শিশু আছে যার শ্রবণ শক্তি কিছুটা কম, যে কানে কম শুনতে পায়, আপনি তাকে কিভাবে পড়াবেন? উত্তর, আমি ক্লাসের একদম সামনের সারিতে বসাবো, পড়ানোর সময় আমি তার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে কথা বলবো এবং ব্ল্যাকবোর্ড বা ছবির ব্যবহার বেশি করব, যাতে সে দেখেও বিষয়টি সহজে বুঝতে পারে। পরের প্রশ্ন, ক্লাসের মাঝে কোনো ছাত্র যদি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে, আপনি কি করবেন? এর উত্তর, আমি বিরক্ত হব না, খুব সংক্ষেপে উত্তর দিয়ে কৌশলে আবার পড়ার বিষয়ে আমি ফিরে আসব। তাকে বোঝাবো যে এখন আমাদের পড়ার সময়, অন্য সময় আমরা এগুলো বিষয় নিয়ে গল্প করব। 53 নম্বর প্রশ্ন, কোনো ছাত্রের হাতের লেখা অত্যন্ত খারাপ, আপনি তাকে কিভাবে সংশোধন করাবেন? উত্তর, আমি তাকে ধৈর্য ধরতে বলবো, তাকে 4 লাইনের খাতায় অনুশীলনের পরামর্শ দেব এবং প্রতিদিন একটি করে ছোট অনুচ্ছেদ লিখে দেখাতে বলবো। ভালো লিখলে তাকে উৎসাহিত করার জন্য আমি তাকে স্টার দেব কিংবা লেটার মার্ক দেব, যেন তার সাহস আরো বাড়ে। 54 নম্বর প্রশ্ন, তো এটা আমাদের পঞ্চম অধ্যায় এই পুরো ম্যারাথন সিরিজের মধ্যে, এবং এই অধ্যায়ে আমাদের সাধারণত বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল যে ধারা বলতে পারেন সেইগুলো এই অধ্যায়ে
আলোচনা হবে। এডুকেশন সিস্টেমের মধ্যে পলিসি, স্কিম, বর্তমান ঘটনাবলী এইসব কিছু এই অধ্যায়ে আলোচনা হবে। তো চলুন তাহলে প্রথম প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষা বলতে কোন স্তরকে বোঝায়? তো এর উত্তর হচ্ছে ভারতে সাধারণত প্রাইমারি শিক্ষা বলতে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত শিক্ষাকে বোঝায়। কিন্তু এই বর্তমান সময়ে যদি আপনি এনইপির কথা বলেন, যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, সেই পলিসি হিসেবে আমরা ক্লাস 1-এরও আগে ঠিক 3 বছর আমরা কিন্তু প্রাইমারি শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছি, যেটাকে আমরা ফাউন্ডেশনাল স্টেজ বলছি। দ্বিতীয় প্রশ্ন, ভারতের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কার উপর? তো ভারতের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব হচ্ছে এখানে দুই পক্ষই কিন্তু দায়িত্বপ্রাপ্ত। একটা হচ্ছে রাজ্য সরকার এবং দ্বিতীয় হচ্ছে কেন্দ্র সরকার। শিক্ষা কনকারেন্ট সাবজেক্টও বটে এবং এর জন্য দুই প্রকারের দুই পক্ষই এর জন্য দায়ী। তৃতীয় হচ্ছে প্রাইমারি শিক্ষার মূল লক্ষ্য কি? তো এর উত্তর হচ্ছে প্রাইমারি শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে সবার জন্য বাধ্যতামূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। চতুর্থ প্রশ্ন, আরটিই অ্যাক্ট কি? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরটিই এর পুরো নামটা মনে রাখবেন, রাইট টু এডুকেশন। যেটা আমাদের আরটিই অ্যাক্ট এসেছিল শেষ সময়, সেটা হচ্ছে 2009 সালে এবং অ্যাসপাল কমিটির বৈঠকে গঠনে এই অ্যাক্টটা কিন্তু তৈরি করা হয়েছিল। এবং এখানে কিন্তু 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে। পঞ্চম প্রশ্ন, আরটিই অ্যাক্ট অনুযায়ী প্রাইমারি শিক্ষকের দায়িত্ব কি? তো এর উত্তর হচ্ছে শিশুকে ভয়মুক্ত পরিবেশে শিক্ষা দেওয়া, শারীরিক শাস্তি না দেওয়া এবং সকল শিশুকে বিদ্যালয়ে ধরে রাখা, এগুলোই হচ্ছে একটা প্রাইমারি শিক্ষকের দায়িত্ব। ষষ্ঠ প্রশ্ন, আরটিই অ্যাক্ট অনুযায়ী শাস্তি দেওয়া কি বৈধ? তো এর উত্তর হচ্ছে না, শারীরিক কিংবা মানসিক শাস্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটা আরটিই অ্যাক্টের 17 নম্বর ধারায় বলা আছে। আপনার আর্টিকেল নাম্বারটা মনে রাখবেন, আর্টিকেল নাম্বার 17। 7 নম্বর প্রশ্ন, এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর সবচেয়ে বড় পরিবর্তন কি? এর সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে আমাদের 10+2 সিস্টেমটাকে ভেঙে দিয়ে 5+3+3+4 এই কাঠামো শুরু করা হয়েছে। এখানে এই প্রত্যেকটা 5+3+3 এবং 4 এগুলোর এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন প্রথম 5 বছর যেটা হবে সেটাকে বলা হয়েছে ফাউন্ডেশনাল স্টেজ এবং এখানে প্রথম 3 বছর শুধুমাত্র প্লে হবে এবং ক্লাস 1-2 এর মধ্যে আসে। তারপরে আসে প্রিপারেটরি স্টেজ, যেখানে ক্লাস 3 থেকে ক্লাস 5, তারপরে মিডিল স্টেজ ক্লাস 6 থেকে ক্লাস 8 এবং সেকেন্ডারি স্টেজ শেষে আসে, সেটা হচ্ছে 4 বছরের ক্লাস 9 থেকে ক্লাস 12 অবধি। অষ্টম প্রশ্ন, ফাউন্ডেশনাল স্টেজ বলতে কি বোঝায়? তো ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে আপনার এনইপি অনুযায়ী প্রথম 3 বছরের প্রি প্রাইমারি এবং ক্লাস 1 এবং 2 কে, মোট 5 বছরকে আপনার ফাউন্ডেশনাল স্টেজ বলা হয়েছে। এরপরের প্রশ্ন আমরা দেখব, এনইপি 2020 মাতৃভাষার উপর কেন জোর দেওয়া হয়েছে? তো এই মাতৃভাষার উপর জোর দেওয়ার কারণটা হচ্ছে কারণ মাতৃভাষায় শেখা শিশুর বোঝার ক্ষমতা এবং আত্মবিশ্বাস দুটোই বাড়ায়, এর জন্য মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে। দশম প্রশ্ন, এনইপি অনুযায়ী মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তন কি? তো মূল্যায়ন ব্যবস্থার পরিবর্তনটা এইভাবে যে এখন আর মুখস্থ নয়, বোঝাভিত্তিক ও ধারাবাহিক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে। 11 নম্বর প্রশ্ন, মিড ডে মিল স্কিমের উদ্দেশ্য কি? তো মিড ডে মিল স্কিমকে চেঞ্জ করে এখন পিএম পোষণ স্কেল বানিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের পরে প্রশ্ন আসবে এবং এর উদ্দেশ্যটা হচ্ছে শিশুর পুষ্টি নিশ্চিত করা এবং স্কুলে উপস্থিতি বাড়ানো, এই দুটো হচ্ছে মূল উদ্দেশ্য। 12 নম্বর প্রশ্ন, মিড ডে মিল স্কিমের নতুন নাম কি? তো এর নতুন নাম হচ্ছে পিএম পোষণ স্কিম। এখানে পিএম শব্দের অর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার, বাংলায় যেটা প্রধানমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, সমগ্র শিক্ষা অভিযান কি? তো সমগ্র শিক্ষা অভিযান হচ্ছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত সামগ্রিক শিক্ষা উন্নয়নের কেন্দ্রীয় প্রকল্প। এটা একটা ন্যাশনাল প্রজেক্ট, আপনারা মনে রাখবেন। এবং এখানে 3টে মোট প্রকল্পকে একসঙ্গে জুড়ে নাম দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। তো কোন 3টি প্রকল্পকে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযান, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং তৃতীয় হচ্ছে টিচার এডুকেশন। এই 3টেকে যুক্ত করে বানানো হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। 14 নম্বর প্রশ্ন,
সর্বশিক্ষা অভিযান কি এখনো আছে? তো এর উত্তর হচ্ছে না। সর্বশিক্ষা অভিযান এখন সমগ্র শিক্ষার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। 15 নম্বর প্রশ্ন, নিপুণ ভারতের মিশন কি? নিপুণ ভারত মিশনটা কি? তো নিপুণ ভারত মিশন হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং এর উদ্দেশ্য হচ্ছে FLN, আপনারা এই পুরো নামটা মনে রাখবেন, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি নিশ্চিত করার জাতীয় একটা উদ্যোগ। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষার দায়িত্ব কার উপর? তো পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষার দায়িত্ব হচ্ছে দুটো গভর্নিং বডির উপর। প্রথম হচ্ছে WBBPE, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং তারপরে যেটা জেলার জেলা লেভেলের আপনার যে বডি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। এ দুটোর উপর দায়িত্ব। 17 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? তো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের শিক্ষা ও বাল্যবিবাহ এ দুটোকে রোধ করা। 18 নম্বর প্রশ্ন, সবুজ সাথী স্কিমটা কি? তো সবুজ সাথী স্কিম হচ্ছে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করে স্কুলে উপস্থিতি বাড়ানো, এবং এটা সাধারণত ক্লাস নবম এবং দশম শ্রেণীর জন্য এই স্কিমটা শুরু করা হয়েছিল। 19 নম্বর প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলে বিনামূল্যে বই ও পোশাক দেওয়ার উদ্দেশ্য কি? তো বই এবং পোশাক দেওয়ার উদ্দেশ্য মূলত দুটো। একটা হচ্ছে ড্রপ আউট কমানো, যেটা স্কুল ছুট বলতে পারি, এবং দ্বিতীয় হচ্ছে সমান শিক্ষার সুযোগ দেওয়া। 20 নম্বর প্রশ্ন, সরকারি শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব কি? তো সরকারি শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে যেটা বড় দায়িত্ব হচ্ছে শিক্ষাদান ছাড়াও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, নৈতিক শিক্ষা এবং সরকারি নীতির সঠিক বাস্তবায়ন করা। এগুলোই হচ্ছে একজন সরকারি শিক্ষকের বড় দায়িত্ব। 21 নম্বর প্রশ্ন, শিক্ষক কি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন? তো এর উত্তর হচ্ছে না। সরকারি শিক্ষক হিসেবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা বাধ্যতামূলক। 22 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে শিশু সুরক্ষা কেন গুরুত্বপূর্ণ? তো এর উত্তর হচ্ছে কারণ বিদ্যালয় শিশুর দ্বিতীয় বাড়ি। এখানে তার নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষকের দায়িত্ব। এর জন্যই শিশু সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পরের প্রশ্ন, বর্তমানে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোন বিষয়ে? তো বর্তমান শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব, সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি, ডিজিটাল সাপোর্ট এবং টিচার্স ট্রেনিং। এই তিনটে বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে। টিচার্স ট্রেনিং বলতে গেলে যারা শিক্ষকদের যে শেখানোর ধরন, সেটার উপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল জিনিসকে আমরা কিভাবে শিক্ষার মধ্যে নিয়ে আসতে পারবো সেটার উপর, এবং ফাউন্ডেশনাল লিটারেসি, যেটা হচ্ছে যারা ক্লাস 3 থেকে ছোট, সাধারণত প্রি প্রাইমারি, ক্লাস 1 এবং ক্লাস 2, এদেরকে বলা হয় ফাউন্ডেশনাল। তো তাদের যে লিটারেসির ক্ষমতা, নাম্বারিং এর যে ধারণা, সেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 24 নম্বর প্রশ্ন, ডিজিটাল শিক্ষা কি প্রাইমারি স্তরে প্রয়োজন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, তবে সহায়ক হিসেবে, বিকল্প হিসেবে নয়। আমরা ডিজিটাল শিক্ষা বলতে প্রাইমারি স্তরে কিন্তু আমরা কোনো ধরনের ভিডিও হিসেবে শিক্ষা দিতে পারি না। আমরা এটাকে সহায়ক হিসেবে দেখাতে পারি। একজন টিচার তার সঙ্গে কিছু ডিজিটাল জিনিস নিয়ে পড়াবেন, এটাই হচ্ছে সহায়ক। 25 নম্বর প্রশ্ন, কোভিড এর পর শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সেটা হচ্ছে লার্নিং লস পূরণ করা। যে 2 বছরের একটা বিশাল গ্যাপ, সেই গ্যাপকেই পূরণ করা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব সরকারি স্কিম কি 100% সফল কিংবা 100% সফল? তো এর উত্তর হচ্ছে না, তবে সঠিক বাস্তবায়নে সাফল্য বাড়ানো সম্ভব। পরের প্রশ্ন, শিক্ষক কি শুধু সিলেবাস শেষ করার জন্য দায়ী? তো এর উত্তর হচ্ছে না, শিশুর সার্বিক বিকাশই হচ্ছে শিক্ষকের মূল দায়িত্ব। 28 নম্বর প্রশ্ন, আপনি যদি কোনো স্কিম ঠিকভাবে কার্যকর হতে না দেখেন, তাহলে আপনি কি করবেন? এর উত্তর হচ্ছে আমি কর্তৃপক্ষকে জানাবো এবং নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করব কিংবা করব। 29 নম্বর প্রশ্ন, শিক্ষক কি পরিবর্তনের এজেন্ট? পরিবর্তন মানে সমাজের পরিবর্তনের কথা বলা হচ্ছে এখন। তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ শিক্ষকই সমাজের ভবিষ্যৎ গড়ে তোলেন। 30 নম্বর প্রশ্ন, এই অংশের মানে যে স্কিম সম্বন্ধে যে পুরো অংশটা, সে স্কিম সম্বন্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কি? সেটা হচ্ছে যে একটা শিক্ষককে সবকিছুর নীতি জানা উচিত, কিন্তু মানবিকভাবে প্রয়োগ করাই একজন ভালো শিক্ষকের পরিচয়। এটাই হচ্ছে স্কিম জানা এবং অ্যাপ্লাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
এরপরে আমরা কিছু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এই বিভিন্ন স্কিম এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো চলুন, 31 নম্বর প্রশ্ন হচ্ছে, সমগ্র শিক্ষা অভিযানটি কি? একটু আমরা এখন ডিটেলসে জানবো। সেটা হচ্ছে, সমগ্র শিক্ষা অভিযান হলো একটি কেন্দ্রীয় প্রকল্প যেটা কেন্দ্র সরকার চালনা করে এবং যা প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার জন্য চালু করা হয়েছে। 32 নম্বর প্রশ্ন, সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে কোন তিনটি অভিযান যুক্ত? সেই তিনটি অভিযানকে আপনারা মনে রাখবেন। একটা সর্বশিক্ষা অভিযান, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং তৃতীয় হচ্ছে টিচার এডুকেশন। 33 নম্বর প্রশ্ন, সমগ্র শিক্ষা এর মূল উদ্দেশ্য কি? তো এর মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সেস, ইকুইটি এবং কোয়ালিটি, এর তিনটি দিককে নিশ্চিত করা। 34 নম্বর প্রশ্ন, প্রাইমারি শিক্ষক হিসেবে সমগ্র শিক্ষাতে আপনার ভূমিকা কি? তো আপনার একজন শিক্ষকের ভূমিকা হবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, স্কুলের ড্রপ আউট কমানো, যেটাকে আমরা বাংলায় স্কুল ছুট বলি, এবং তৃতীয় হচ্ছে সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা। এই তিনটে জিনিস আমাদের একজন শিক্ষক হিসেবে লক্ষ্য রাখতে হবে। পরের প্রশ্ন, FLN এর পুরো নাম কি, কিংবা এটি বলতে কি বোঝায়? তো এর পুরো নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, এবং অর্থাৎ ক্লাস 3 পর্যন্ত শিশু যেন পড়া, লেখা ও মৌলিক গণিতে দক্ষ হয়, যেমন নাম্বার চেনা, কোনটা 1 কোনটা 5 সেগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করা, এগুলো যেন বেসিক জিনিসগুলো শিখে যায়। এই কথাটাকেই বলা হয় FLN। 36 নম্বর প্রশ্ন, FLN বাস্তবায়নের জন্য জাতীয় মিশনের নাম কি? তো জাতীয় যেটা মিশন লঞ্চ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে, সেটা হচ্ছে নিপুণ ভারত মিশন। 37 নম্বর প্রশ্ন, নিপুণ ভারতের লক্ষ্য কি? তো নিপুণ ভারতের লক্ষ্য হচ্ছে 2026 এবং 27 সালের মধ্যে শিশু যেন ক্লাস 3-তে কিংবা 3 এর মধ্যে FLN অর্জন করে ফেলে। FLN কি আমরা আগে আলোচনা করলাম। 38 নম্বর প্রশ্ন, PM পোষণ স্কিম কি? তো এটি আগে মিড ডে মিল স্কিমের নতুন নাম। আগে যেটা মিড ডে মিল স্কিম আমরা জানতাম সেটারই এখন নতুন নাম হচ্ছে PM পোষণ স্কিম, যার লক্ষ্য হচ্ছে শিশুর পুষ্টি নিশ্চিত করা এবং স্কুলে উপস্থিতি বাড়ানো। পরের প্রশ্ন, PM পোষণ স্কিমের সঙ্গে কোন পোর্টাল যুক্ত? তো এই পোর্টালের নামও আপনারা মনে রাখবেন, সেই একই জিনিস, PM পোষণ পোর্টাল, সেই পোর্টালের নামটা হচ্ছে PM পোষণ পোর্টাল। 40 নম্বর প্রশ্ন, দীক্ষা পোর্টাল, বাংলায় যেটা দীক্ষা বলা হয়, দীক্ষা পোর্টাল কি? তো এর উত্তর হচ্ছে, দীক্ষা হলো একটি জাতীয় প্ল্যাটফর্ম যেখানে শিক্ষক ও ছাত্রদের জন্য ই কন্টেন্ট, ট্রেনিং মডিউল এবং রিসোর্সেস থাকে। ই কন্টেন্ট মিনস যেখানে আমরা সাধারণত বইয়ের পরিবর্তে বিভিন্ন নোটস আমরা PDF ফর্মে পেয়ে যাই, কিংবা বিভিন্ন ধরনের ক্লাস আমরা ডিজিটালি অ্যাক্সেস করতে পারি সেই পোর্টালে। তো এটাই হচ্ছে দীক্ষা পোর্টালের কাজ। নিশিথা প্রোগ্রাম কি, কিংবা নিস্থা প্রোগ্রাম কি? তো নিস্থা প্রোগ্রাম হলো একটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি যা দীক্ষা পোর্টালের মাধ্যমে পরিচালিত হয়। তো দীক্ষা পোর্টাল এবং নিস্থা পোর্টাল, নিস্থা প্রোগ্রাম, এই দুটো কিন্তু কানেক্টেড, আপনারা মনে রাখবেন। পরের প্রশ্ন, বিদ্যাঞ্জলি পোর্টাল কি? তো বিদ্যাঞ্জলি পোর্টালের মাধ্যমে সমাজ ও স্বেচ্ছাসেবীদের স্কুল উন্নয়নে যুক্ত করা হয়। এটা হচ্ছে বিদ্যাঞ্জলি পোর্টালের কাজ। তারপরের প্রশ্ন হচ্ছে UDISE প্লাস, এটা প্লাস মানে এর সঙ্গে আরো কিছু যুক্ত আছে, এবং পোর্টালের নামটাও এটাই বটে, UDISE প্লাস। পোর্টালটি কি? তো এর পুরো নামটা আপনারা দেখবেন প্রথমে। এর পুরো নাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন, এটা হচ্ছে তার পুরো নাম। এবং সেটা কি? সেটা হচ্ছে এই পোর্টালে দেশের সব স্কুলের তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয়। প্রত্যেক জেলার প্রত্যেক স্কুলের তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করা হয় এই পোর্টালের মাধ্যমে। শাগুন পোর্টাল কি? তো শাগুন পোর্টালটা হচ্ছে সমগ্র শিক্ষার সেরা কার্যপ্রণালী শেয়ার করার পোর্টাল। এক কথায় সমগ্র শিক্ষার যে কার্যপ্রণালী, যা কাজ করা হচ্ছে সেই সমগ্র শিক্ষা অভিযানে, তার যে কাজকর্মগুলো তুলে ধরার জন্য যে একটা পোর্টাল বানানো হয়েছে, সেই পোর্টালেরই নাম হচ্ছে শাগুন পোর্টাল। প্রেরণা পোর্টাল কি? প্রেরণা সাধারণত এর ইংরেজি মোটিভেশন হয়। তো সেই প্রেরণা পোর্টাল কি? প্রেরণা পোর্টাল হলো মূলত FLN কি আমরা আলোচনা করলাম, FLN ও ভ্যালু বেসড এডুকেশনের সঙ্গে যুক্ত করা একটা পোর্টাল, যেখানে এই দুটো টপিক নিয়ে আলোচনা করা হয়, কিংবা এই দুটো টপিককে কিভাবে অ্যাপ্লাই করা হবে সেগুলোর উপর জোর দেওয়া হয় এই প্রেরণা পোর্টালের উপর। পরের প্রশ্ন, আপার আইডি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আপার আইডি, যেখানে এবিসি লেখা আছে, এবিসির পুরো নামটা নিচে দেওয়া আছে আপনার, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। তো সেই এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটেই যে একটা আইডি দেওয়া হয়, যে আইডির নাম হচ্ছে আপার আইডি। তো উত্তরটা গুছিয়ে একবারে আপনারা দেখবেন, আপার আইডি হলো শিক্ষার্থীর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট সংক্রান্ত ইউনিক আইডি, সেটাই হচ্ছে আপার আইডি। 47 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, শর্ট ফর্মে যেটাকে আমরা বলি এনএসপি। তো এনএসপি কি? তো এনএসপি হলো ছাত্রছাত্রীদের সব স্কলারশিপ এক প্ল্যাটফর্মে দেওয়ার কেন্দ্রীয় পোর্টাল। যেমন পশ্চিমবঙ্গের জন্য যেটা স্কলারশিপের পোর্টাল রাজ্য স্তরে, সেটা হচ্ছে ঐক্যশ্রী। ঠিক একইভাবে কেন্দ্রীয় সরকারের যে পুরো জাতীয় একটা স্কলারশিপের প্রোগ্রাম, সেটারই নাম হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। 48 নম্বর প্রশ্ন, ই কল্যাণ কিংবা স্টেট স্কলারশিপ পোর্টালের কাজ কি? তো স্টেট স্কলারশিপ পোর্টাল যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জানেন ঐক্যশ্রী, ঠিক একই কাজ রাজ্য ভিত্তিক স্কলারশিপ পরিচালনা করা। তো এটা হচ্ছে কাজ। পরের প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি শিক্ষার প্রশাসনিক কাঠামো কি? তো পশ্চিমবঙ্গে প্রাইমারি শিক্ষার প্রশাসনিক কাঠামোটা তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তার নিচে আসে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, যেটাকে আমরা শর্টে ডিপিএসসি বলি, এবং সেখান থেকে সোজা আমরা স্কুলে এক কথায় পড়াশোনা হয়। তো এই তিনটে স্তর, ডব্লিউবিবিপি, ডিপিএসসি এবং তারপরে স্তরটা হচ্ছে স্কুল। আজকের 50 নম্বর প্রশ্ন, কন্যাশ্রী প্রকল্প কোন শ্রেণীর জন্য? তো কন্যাশ্রী প্রকল্প সাধারণত 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের জন্য। এখানে কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি, আরো কিছু কি, সেগুলো আগে দেওয়া আছে, আমরা দেখব। পরের প্রশ্ন হচ্ছে, সবুজ সাথী কারা পায়? তো সবুজ সাথী সাধারণত ক্লাস নবম থেকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা পায়, এবং সবুজ সাথী প্রকল্পে হয়টা কি, এখানে সাইকেল দেওয়া হয়, সেই সাইকেল দেওয়ার প্রকল্পের নামটাই হচ্ছে সবুজ সাথী প্রকল্প। পরের প্রশ্ন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কি? তো এটা আমাদের একটা রাজ্য সরকারের স্কিম পশ্চিমবঙ্গের জন্য, যেখানে উচ্চ শিক্ষার জন্য একটা আর্থিক সহায়তা দেওয়া, যেটা একটা ক্রেডিট কার্ডের বেসিসে বলতে পারেন, কিন্তু পুরো সিস্টেমটা একটা লোন টাইপ আপনারা বলতে পারেন, যেখানে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় লোন হিসেবে। সেই স্কিমটার নাম রাখা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। পরের প্রশ্ন, একজন শিক্ষক কি পোর্টাল না জানলেও ভালো শিক্ষক হতে পারে? তো এর উত্তর হচ্ছে না। আধুনিক শিক্ষা ব্যবস্থায় পোর্টাল জানা শিক্ষকতার একটা অংশ। শিক্ষককে অবশ্যই জানতে হবে কোন পোর্টালে কিভাবে কাজ হয়, কোন ছাত্ররা কোন পোর্টালে গিয়ে কি পাবে। তো এর জন্য অবশ্যই এগুলো জানা জরুরি। পরের প্রশ্ন, এত স্কিম জানার প্রয়োজন কেন? কারণ শিক্ষকই স্কিমের মাঠ পর্যায়ের বাস্তবায়নকারী। কারণ শিক্ষকরাই ছাত্রদের এই পুরো যে আপনার স্কিমের যে বাস্তবায়ন ঘটবে, সেটা কিন্তু শিক্ষকের মাধ্যমেই ঘটবে। এর জন্যই স্কিম জানার শিক্ষকদের প্রয়োজন। পরের প্রশ্ন, আপনি যদি কোনো স্কিম ঠিকভাবে কাজ করতে না দেখেন, তাহলে আপনি কি করবেন? তো এর উত্তর হচ্ছে, আমি রিপোর্ট করব এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করব। তাহলে রিপোর্টটা কাকে করবেন? প্রথমত হেড স্যারকে করবেন, হেড স্যারকে বলবেন। হেড স্যার যদি কিছু করতে না পারেন কিংবা না করেন, তাহলে আমরা ডিপিএসসি তে করবো, যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কমিশন, সেখানে। তো এইভাবে আপনারা বলতে পারবেন। পরের প্রশ্ন, আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষক ও ছাত্রের অনুপাত কত হওয়া উচিত? তো প্রাথমিক স্তরের জন্য এটা হচ্ছে 30 জন ছাত্রের পিছু একজন শিক্ষক, এবং সেটা উচ্চ প্রাথমিক স্তরে 35 জন প্রতি একজন শিক্ষক হয়ে দাঁড়ায়। তো এই অনুপাতটা এটা খুব জরুরি জিনিস, আপনারা মনে রাখবেন। পরের প্রশ্ন, এনসিইআরটি এবং এসসিইআরটি এর পুরো নাম কি? তো শুধু এন এবং এস এই পার্থক্য আছে দেখতে পাচ্ছেন, বাকি পুরোটা এক। তো এনসিইআরটি এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ঠিক একইভাবে এসসিইআরটি এর হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 58 নম্বর প্রশ্ন, দীক্ষা পোর্টাল কিংবা দীক্ষা পোর্টাল কি? আমরা আগে আলোচনা করলাম বোধহয়, আবার এই প্রশ্নটা আছে, যাই হোক রিভাইজ করে নিই আমরা। এটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ই লার্নিং রিসোর্স সেন্টার, যেটা সেই পোর্টালকে আমরা দীক্ষা পোর্টাল বলি। পরে প্রশ্ন, শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? তো শিক্ষক দিবস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের
জন্মদিনে পালন করা হয় এবং এটি প্রতি বছর 5ই সেপ্টেম্বর পালন করা হয়। প্রতি বছর 5ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন, ইউনেস্কো অনুযায়ী একটি কিংবা একজন আদর্শ শিক্ষকের প্রধান গুণ কি হওয়া উচিত? তো ইউনেস্কো অনুযায়ী একটি আদর্শ শিক্ষকের প্রধান 3টি গুণ হওয়া উচিত। প্রথম হচ্ছে সেই বিষয়বস্তুর উপর দক্ষতা হতে হবে। দ্বিতীয় হচ্ছে ছাত্ররা যদি কোনো কিছু বদমাশি কিংবা অন্য কিছু করে, দুষ্টুমি করে, তাহলে সেখানে তাকে ধৈর্য রাখতে হবে একজন শিক্ষককে। এবং তৃতীয় হচ্ছে শিক্ষার্থীর প্রতি মমতা রাখতে হবে। এই 3টি প্রধান গুণ হওয়া উচিত ইউনেস্কো অনুযায়ী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? শেষ আমাদের যেটা আদমশুমারি হয়েছিল সেটা হয়েছিল 2011 সালে। তো সেই আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77.08%। বাংলার শিক্ষা পোর্টালটি আসলে কি? তো বাংলার শিক্ষা, এই পোর্টালটি আসলে হচ্ছে, এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে রাজ্যের সমস্ত স্কুল, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের রিয়েল টাইম তথ্য সংরক্ষিত থাকে। এর মাধ্যমে স্টুডেন্ট আইডি জেনারেট করা হয়, যেখানে প্রত্যেক ছাত্রের একটা আলাদা আলাদা করে আইডি দেওয়া হয়। সেই পোর্টালেরই নাম হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল। পরের প্রশ্ন, শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য? তো শিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে এটি সরি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি বৃত্তি প্রকল্প। বৃত্তি মানে হচ্ছে স্কলারশিপ। তো এসসির পুরো নাম হচ্ছে শিডিউল কাস্ট, আপনারা জানবেন, এবং এসটির পুরো নাম হচ্ছে শিডিউল ট্রাইব। তো এই দুটো ক্যাটাগরির জন্য একটি স্কলারশিপের প্রকল্পের নামই হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। পরের প্রশ্ন, উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য কি? তো উৎকর্ষ প্রকল্প বাংলার মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি, ইংরেজিতে আমরা স্কিল ডেভেলপমেন্ট বলবো, এবং বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলা। এটাই হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্পের আমাদের মূল লক্ষ্য। পরের প্রশ্ন, WBBPE এর পুরো নামটা আপনারা জানেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এর সদর দপ্তর কিংবা অফিসের নাম কি এবং এটি কোথায় অবস্থিত? তো এর অফিসের নাম হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন এবং এটি কলকাতার সল্ট লেকে অবস্থিত। পরের প্রশ্ন, পক্সো আইনের পুরো নাম কি? POCSO এই আইনের পুরো নাম কি? তো প্রথমে তো পুরো নাম হচ্ছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এটা হচ্ছে পক্সোর পুরো নাম। এবং এটি কেন গুরুত্বপূর্ণ? তো এটি শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার একটি কঠোর আইন, যা প্রতিটি শিক্ষকের জানা জরুরি। এটাই হচ্ছে পক্সো আইন। 67 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে গৃহীত করা হয়েছে? তো আমাদের সংবিধানের আর্টিকেল নম্বর 21 এ সেকশনে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। এবং আপনারা এটা মনে রাখবেন, এটা অ্যাকচুয়ালি তৃতীয় পার্টে অন্তর্ভুক্ত, যেখানে প্রথম পার্টে আমরা দেশের সম্বন্ধে বলি, তারপরে নাগরিকত্ব সম্বন্ধে, এবং তৃতীয় যেখানে সাধারণত মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়, সেই পার্টে আর্টিকেল নাম্বার 21 এতে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে বলা হয়েছে। 67 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন, বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয়? আপনারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, শিক্ষক দিবস যেটা ভারতে পালন করা হয় সেটা হচ্ছে 5ই সেপ্টেম্বর, সেটা হচ্ছে জাতীয় শিক্ষক দিবস। কিন্তু বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় 5ই অক্টোবর, সেপ্টেম্বরের পরের মাস। তো বিশ্ব শিক্ষক দিবস কবে? 5ই অক্টোবর। DIET এর পুরো নাম কি? তো DIET এর পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এটা হচ্ছে ডায়েটের পুরো নাম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ এবং রাজ্য ফুল কি কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য গাছ হচ্ছে ছাতিম গাছ এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি ফুল। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ও বৃহত্তম জেলার নাম কি? তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম সবাই জানেন, কলকাতা, এবং বৃহত্তম জেলার নাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল চালু হয়েছিল? তো ভারতের সর্বপ্রথম তামিলনাড়ুতে মিড ডে মিল শুরু হয়েছিল এবং এটি হয়েছিল 1956 সালে।
শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যারা এসসি এসটি ক্যাটাগরি অন্তর্ভুক্ত, তাদের একটা স্কলারশিপের প্রকল্প হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। পরের প্রশ্ন, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কোন প্রকল্পের অধীনে পড়ে? তো বিনামূল্যে যে পাঠ্যপুস্তক এখন স্কুল থেকে দেওয়া হয়, সেটা সর্বশিক্ষা মিশন, যেটা বর্তমানে আমরা দেখলাম সমগ্র শিক্ষা অভিযানের যে একটা প্রকল্প, সেটার মধ্যে অন্তর্গত করা হয়েছে। এর মানে সর্বশিক্ষা মিশন এখন সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত। তো বর্তমানে পাঠ্যপুস্তক তাহলে কার অধীনে দেওয়া হবে? সেটা হবে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে। তো জিনিসটা মনে রাখবেন। পরের প্রশ্ন, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউএনআইসিইএফ, তো এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, আমেরিকায়। এবং এর পুরো নাম আমরা দেখব। তো ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। তো এটা হচ্ছে ইউনিসেফের পুরো নাম। পরের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ কবে পালন করা হয়? তো নির্মল বিদ্যালয় সপ্তাহ প্রতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পালন করা হয়। প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে পালন করা হয় নির্মল বিদ্যালয় সপ্তাহ, যেখানে একটা পুরো সপ্তাহে সাধারণত চারিদিকটা পরিষ্কার বলতে পারেন, কিংবা নির্মল বিদ্যালয় এর একটা উৎসব হিসেবে পালন করা হয় এই প্রতি বছরের সেপ্টেম্বর মাসে। পরের প্রশ্ন, শিশু আলোয় প্রকল্পটি কি? তো শিশু আলোয় প্রকল্পটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে প্রাক প্রাথমিক স্তরে উন্নীত করে শিশুদের প্রথাগত শিক্ষার জন্য প্রস্তুত করার যে বিশেষ মডেল আমাদের সরকার তৈরি করেছে, তাকেই বলা হয় শিশু আলোয় প্রকল্প। পরের প্রশ্ন, ওএমআর সিট এর পুরো নাম কি? এবং ওএমআর সিট আপনারা জানেন বিভিন্ন পরীক্ষায় এই সিট দিয়ে পরীক্ষা নেওয়া হয়। তো এর পুরো নাম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। ভালোভাবে মনে রাখবেন, অপটিক্যাল মার্ক রিকগনিশন, স্পেলিংটা আপনারা দেখে যাবেন রিকগনিশনের। ৮০ নম্বর প্রশ্ন, চাইল্ড হেল্পলাইন নম্বরটি কত? চাইল্ড হেল্পলাইন নম্বরটি হচ্ছে ১০৯৮। এবং এটি কি কাজে ব্যবহার হয়? তো কোনো শিশুর ওপর নির্যাতন কিংবা বাল্যবিবাহের খবর দিতে এই নম্বরে ফোন করলে সাধারণত যে দপ্তর, সেই দপ্তর থেকে পুলিশ কিংবা এক কথায় সেইটাকে বন্ধ করার জন্য তারা লোকজন পাঠায়। এটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন নাম্বার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশ্রী পোর্টালটি কি কাজে ব্যবহৃত হয়? তো উচ্চশ্রী প্রকল্পটি সাধারণত শিক্ষকদের জন্য। এটি পশ্চিমবঙ্গ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষকদের অনলাইনে বদলি আবেদনের একটি পোর্টাল। ফর এক্সাম্পল, আপনি দিনাজপুরে পোস্টিং আছেন, আপনি যেতে চাইছেন ফর এক্সাম্পল বীরভূমে। তো আপনাকে একটা মিনিমাম কিছু সময় ধরে সেই স্কুলে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি দিনাজপুরে কাজ করলেন ৫ বছর, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন বীরভূমে যাওয়ার জন্য, তাহলে আপনাকে এই উচ্চশ্রী পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটাই হচ্ছে এই উচ্চশ্রী পোর্টালের কাজ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগোতে কোন কথাটি লেখা আছে? তো এই প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগোতে যে কথাটি লেখা আছে সেটা হচ্ছে সবাই মিলে শিখি। এখানে একটু স্পেলিংটা ভুল আছে, আপনারা দেখবেন SOBAI হবে, সবাই মিলে শিখি। এই কথাটি কিন্তু লেখা থাকে এবং এটি অন্তর্ভুক্তি শিক্ষার বার্তাকে বহন করে, যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বলি, যেটা আমরা প্রথম চ্যাপ্টারে তৃতীয় অধ্যায়ে আলোচনা করলাম। পরের প্রশ্ন, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কিংবা ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, এর কাজ কি? তো এর কাজ হচ্ছে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রশাসন, শিক্ষকদের নিয়োগ, শিক্ষকদের বদলি, শিক্ষকদের বেতন এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের তদারকি করা। এটাই হচ্ছে ডিপিএসসির কাজ। ৮৪ নম্বর প্রশ্ন, হয়তো এটা শেষ প্রশ্ন হবে আমাদের, যেটা হচ্ছে আরটি অ্যাক্ট অনুযায়ী একজন প্রাথমিক শিক্ষককে কমপক্ষে বছরে কত ঘন্টা পড়ানোর বাধ্যবাধকতা আছে? তো এটা হচ্ছে ১ বছরে ৮০০ ঘন্টা তাকে অবশ্যই পড়াতে হবে। এবং যেটা মিনিমাম ওয়ার্কিং ডেজ, কর্মদিবস হতে হবে, সেটা হচ্ছে ২০০ দিন। তো ২০০ দিনে তাকে মিনিমাম ৮০০ ঘন্টা পড়াতে হবে, এটা হচ্ছে একটা বাধ্যবাধকতা এই অ্যাক্ট অনুযায়ী বানানো হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নোবেলজয়ী শিক্ষা ও অর্থনীতির ওপর কাজ করেছেন? তো পশ্চিমবঙ্গের কোন নোবেলজয়ী? তো আগে ছিল সেটা অমর্ত্য সেন, এবং সাম্প্রতিককালে আরেক বাঙালি
যিনি অর্থনীতির উপর কাজ করেছেন সেটা হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দুটো নামই মনে রাখবেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যদিও এখন বর্তমানে একজন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, মানে তিনি বাঙালি মার্কিন বলতে পারেন। তো আপনারা অমর্ত্য সেন অবশ্যই মনে রাখবেন এবং তার সঙ্গে বিনায়ক বন্দ্যোপাধ্যায় চাইলে মনে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল, যেটাকে ইংরেজিতে ফিশিং ক্যাট বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতির নাম কি? তো বর্তমান সভাপতির নাম হচ্ছে গৌতম পাল। তো এই ছিল আমাদের আজকের এই পঞ্চম অধ্যায়ের 87টা প্রশ্ন। ধন্যবাদ।